মধ্যরাতে অচেনা একটা মেয়েকে বুকে জড়িয়ে রাখার যে অপ্রীতিকর পরিস্থিতি আর কী হতে পারে জানা নেই নিভ্রানের। রাতের বেলা রাস্তা ফাঁকা, বাস চলেছে সাই সাই গতিতে। ঘুমন্ত যাত্রী সমেত নিস্তব্ধ বাসটাকে মৃত্যুপুরীর সঙ্গে তুলনা করলেও ভুল হবে না। অবশ্য চট্টগ্রাম টু ঢাকার সিটিংয়ে বাসে রাত কাটানোর জন্য ঘুমের বিকল্প নেই। বাইরে বৃষ্টি নেমেছে, ঝমঝমাঝম শব্দের মন মাতানো আভাস প্রকৃতির আনাচে কানাচে। মেয়েটা বসছিল জানালার পাশে। বাসের অন্য সব জানালা খোলা থাকলেও ঝড়ের বাতাস শুরু হওয়া মাত্রই এই জানালাটা আটকে দিয়েছিল সে। বৃষ্টি প্রচণ্ড প্রিয় হওয়া সত্ত্বেও তখন যেতে পারেনি, কিছু বলেনি নিভ্রান। পাশে মেয়েটি তাকে গায়ে পড়া স্বভাবের ভাবে হাত বাড়িয়ে জানালাটা খুলে দিল নিভ্রান। সঙ্গে সঙ্গে বৃষ্টির ছাটফাটওয়ালা দমকা হাওয়া ছুঁয়ে দিল তার সর্বাঙ্গ। পরম আবেশে চোখ বুজে ফেলল। বৃষ্টি তার সাংঘাতিক পছন্দের। মেয়েটা দুর্বল স্বভাবের গোংরাচ্ছে। সেই করুণ সুর চোখ মেলল নিভ্রান। পূর্ণ দৃষ্টি নিচের দিকে তাকাতে মেঘের আলোক ঝলকানিতে কয়েক মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল নয়নভীমার সৌন্দর্য ঘেরা চেহারাটা। মেয়েটা গায়ের রং একটু বেশিই সাদা, চেহারা নিদারুণ সারলতা, তবুও অতি অরূপের মাঝেও সব কেমন ফ্যাকাশে নিষ্প্রাণ। মুখশ্রী ক্লান্তিকর মলিন ছাপ ফুটে উঠেছে। আলো ঝাপটা চলে গেল। আবারও আধারে ডুব দিল বাহুর জগৎ। তপ্ত শ্বাস ছাড়ল নিভ্রান। বাতাসে মেয়েটার মাথার ওড়নার কাঁধের উপর পড়ে গেছে। চুল উঠছে লক্ষ্যহীনভাবে, চোখে মুখে আছড়ে পড়ছে বারবার। দ্বিধাগ্রস্ত হাতে কয়েকবার চুলগুলো কানের পিছনে গুজে দিল নিভ্রান। লাভ হলো না, অবাধ্য চুল উড়েই যাচ্ছে। উপায়ন্ত না পেরে হাতে পড়া শখের রাবার রিসবেলটা খুলে নিল নিভ্রান। চুলগুলো অগোছলে গুছিয়ে ঢিলেঢালা একটা ঝুটি করে মাথার ওড়নাটা ভালো করে তুলে দিল। মেয়েটার শরীরে জ্বর আছে, কাছাকাছি থাকার ফলে কপাল না ছুঁয়েই বোঝা যাচ্ছে। নিভ্রান একেবারে ভাবলো ডেকে তুলে দিবে, ফের ভাবলো থাক, ঘুমাচ্ছে ঘুমোক, ডাকার দরকার নেই। শরীরটা হয়তো খুব অসুস্থ মেয়েটার। বয়স বড় জোর 22 কি 23 হবে। এইটুখানি মেয়ে একা একা অসুস্থ শরীর নিয়ে কেন রাতে জার্নি করছে, ব্যাপারটা বেশ ঘোলাস হয়ে লাগলো নিভ্রানের। মাথায় এক ঝাঁক প্রশ্ন নিয়ে আবার চোখ বোঝালো নিভ্রান। তন্দা করে একটু আচ্ছন্ন হতেই সশব্দে ঠুকরে কেঁদে উঠল মেয়েটা। তাড়াহুড়ো করে চোখ মেলল সে। মেয়েটা কাঁদছে, নোনা জলে বুক ভিজেছে, বারংবার গোংরাচ্ছে আর কোমরের দিকে শার্ট এমনভাবে মুচড়ে ধরেছে যেন এখনই ছিঁড়ে ফেলবে। কান খাড়া করল নিভ্রান। একটু মনোযোগ দিতেই বুঝতে পারল মেয়েটা বাবা বাবা বসছে, এলোমেলো বলিয়া ওড়াচ্ছে। এবার প্রচণ্ড মায়া হলো। দ্বিধাদ্বন্দ্ব ভুলে গালের পানি দিয়ে মুছিয়ে দিল নিভ্রান। শার্ট ধরা হাতটার উপর আলতো করে হাত রাখতে মেয়েটে এমনভাবে আঁকড়ে ধরল যেন কোনো খেইহারা নৌকা শত প্রতীক্ষার পর এই শক্তপোক্ত খুঁটি পেয়েছে। ছেড়ে দিতেই তো সে আবারও ভেসে যাবে উত্তাল অনর্বে। ছোট্ট করে শ্বাস ফেল নিভ্রান। মাথার ওড়নাটা নামিয়ে স্নেহের সহিত কিছুক্ষণ চুল ভাজে হাত বুলিয়ে দিতেই কান্না থেমে গেল। শান্ত স্নিগ্ধ টটনির মতো ঘুমিয়ে পড়ল মেয়েটা। মাথা থেকে হাত সরালো নিভ্রান। স্নেহার্থে নয়নের চেয়ে বুকের মাঝে আগলে ধরে রাখল সারা রাত। আকাশে সূর্য দেখা মেলেনি। কালো কালো স্ফীত মেঘ এখনও ঘুরে বেড়াচ্ছে নির্বিঘ্নে। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। সীম হিতল ঠান্ডা পরিবেশ। একটু শীত শীত অনুভব হতেই ঘুম ভাঙল রাত্রির। চোখের উপর কালো ছায়া। কয়েক মুহূর্ত লাগলো নিজের অবস্থানটাকে বুঝে যেতেই খানিকটা চমকে উঠল সে। মাথাটা ঘুরে উপরে তাকাতেই লোকটা চিবুক চুক পড়ল। সিটে মাথা হেরিয়ে ঘুমাচ্ছেন, হাতটা তার চুলের ভাজাই ডুবানো। লজ্জা পায় অস্থির হয়ে উঠল রাত্রি। হুড়মুড় করে সরে যাওয়ার জন্য নড়তেই টুলো চোখে তাকালো নিভ্রান। রাত্রিকে সজাগ দেখে নিজেই হাতটা সরিয়ে নিল মাথা থেকে। এক ধাঁচে বেশে থাকতে থেকে পিঠ ধরে গেছে। কয়েকবার পিট করে চোখ পরিষ্কার করলো সে। হাত ঘড়ির সময় দেখে নিল, সকাল 7:10। আপনার জ্বর কমেছে? ভরাট কণ্ঠে প্রশ্ন করল নিভ্রান। উত্তর দিতে পারল না রাত্রি। জড়সড় হয়ে স্তম্ভিত দৃষ্টিতে চেয়ে রইল শুধু। তার রাতে জ্বর এসেছিল, লোকটা বা তাকে এইভাবে কেন ধরেছিল? রাত্রির উপর উত্তর না পেয়ে নির্দ্বিধায় তার কপালে হাত উল্টো পিঠে শুয়ে দিল নিভ্রান। অপ্রস্তুত হয়ে পড়ল রাত্রি। নিভ্রান দ্রুত হাত ছুঁড়ে নিল, নরম গলায় বলল, জ্বর নেই, পানি খাবেন? এতটুকু সময় নিয়েই মৃদুভাবে দুপাশে মাথা নাড়ল রাত্রি। অপর হাত তখনও আবদ্ধ নিভ্রানের হাতের মাঝে। নিভ্রান আবারও সিটে মাথা এলিয়ে দিয়েছে, চোখে রাজ্যের ক্ষোভ। রাত্রি ইতস্ত করল, নিম্লিপ্ত সংকুচিত কণ্ঠে বলল, হাত ছাড়ুন। মেয়েটার কণ্ঠ চিকন, শুনতে খুব মিষ্টি লাগে। নিভ্রান হাসল, চোখ বন্ধ অবস্থাতেই স্পষ্ট ভাষায় বলল,
আপনি ধরে রেখেছেন মিস, আমি নই। নিজের কাণ্ডে নিজেই নির্বুদ্ধি অর্থহীন হয়ে পড়ল রাত্রি। দ্রুত হাতটা ছেড়ে দিতেই নিভ্রাণ বুকের উপর আড়াআড়িভাবে দুহাত ভাঁজ করে আরাম করে মাথা এলিয়ে বলল, পর্দাটা টেনে দিন। আর চোখে লোকটা ধারালো নজরে দেখল রাত্রি। পরনে ব্ল্যাক কালারের পোলো শার্টের সঙ্গে ব্লু জিন্স, চেহারায় সুপুরুষ, জন্মনে আভিজাত্যের ছোঁয়া, কথাবার্তায় ব্যক্তিত্বটাও তেমন নড়বড়ে লাগলো না। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেল রাত্রি। সিটিং বাসে জানালার দীর্ঘ পর্যন্ত লাল রঙের পর্দা দেওয়া। আস্তে করে পর্দাটা টেনে দিল সে। ঢাকায় পৌঁছতে হয়তো আর ঘণ্টাখানেকের মতো লাগবে। গতকাল বিকেলের দিকে শেষ খেয়েছে, রাতে কিছুই খাওয়া হয়নি। সন্ধ্যায় রওনা দিয়ে বাস স্টপ পর্যন্ত আসতে আসতে দেরি হয়ে গেছিল। মাথাটা ঝিমঝিম করছে, দুর্বল লাগছে খুব। ব্যাগটা থেকে ফোনটা বের করলো রাত্রি। মায়ের নাম্বারে ডায়াল করতে যেও থেমে গেল। মা এখনও ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, ফোন ধরবে না। ফোনটা আবারও ঢুকিয়ে রাখলো সে। চোখ বুঝতেই বুঝলো মস্তিষ্কের টনটনে ব্যথাটা আবারও শুরু হয়েছে। ইদানিং আবারও হুটহাট মাথা ব্যথা করে। এত ঝড়ঝাপটা হয়তো তার ছোট্ট মস্তিষ্কে সামাল দিয়ে উঠতে পারছে না। পরিবেশ থমকে আছে। আগত ঝড়ের পূর্বাভাস এই থমথমে ছাইরাঙা গগন, হিমেল হাওয়া দলবল নিয়ে ছুটে বেড়াচ্ছে একুল ওকুল। বাস থেমে গেছে, তন্দ্রসারা হানা দিয়েছে, চরম আলোক শূন্যতায় ভুগছে পরিবেশ। বাস থেমে গেছে স্টপে, যাত্রীরা নেমে যাচ্ছে ধাক্কাধাক্কি করে। গায়ের ওড়না খুলে ভালো মতন পেঁচিয়ে নিয়ে উঠে গেল রাত্রি। নিভ্রাণ ঘাড় ফিরিয়ে এক নজরে দেখে নিল তাকে। মেয়েটা এক হাতে সামনের সিটে ধরে অপরাধে নিজের ব্যাগটা তুলে নিয়েছে। চোখে মুখে ঘোর দুর্বলতা, কেমন পানফিকে সে হয়ে গেছে। অবিলম্বে হাত বাড়িয়ে দিল নিভ্রাণ। ব্যাগের দিকে দিশাহারা করে নমনীয় কণ্ঠে বলল, আমাকে দিন। রাত্রি মুখ তুলে তাকালো। স্বচ্ছ চোখের মানিক জোড়ে কয়েকটি সুন্দর মুহূর্ত কেটে গেল নিভ্রাণের। কি অপূর্ব! ঘোর লাগানো রাত্রির আলতস্বরে বলল, আমি পারবো। কথাটাই দ্রুত চোখের পলক ফেলল সে। জিভ দিয়ে ঠোঁট ভেজিয়ে নিয়ে রাত্রির হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে হাত বদল করে নিজের ব্যাগ আর রাত্রির ব্যাগ এক হাতেই তুলে নিল। রাত্রি আমতামতা করল, চোখটা ঘোলাটে হয়ে আসছে, বারবার মাথা ঘোরাচ্ছে। তবু অন্যের উপর নির্ভরশীল হওয়া তার স্বভাব নয়। আচমকাই বেসামাল হয়ে পড়ল সে। পর মুহূর্তে সামনের সিটটা শক্ত করে দুইবার চোখের পাপড়ি ঝরছে। হাত দিয়ে এগিয়ে দিল, ব্যাগটার দিকে চেয়ে এলোমেলো স্বরেই বলল, এখন আমি পারবো, দিন। নিভ্রাণ নিল তো নাই, উল্টো রাত্রি মেলে রাখা হাত দুটো নিজে হাতে মুঠে টেনে নিয়ে গভীর স্বরে বলল, আপনি নিজেকে ভালো করে দাঁড়াতে পারছেন না পর্যন্ত, আবার পারবো পারবো করছেন, আসুন আমার সাথে। রাত্রি গোলমেলে দৃষ্টি নিক্ষেপ করলো। মাথাটা সত্যিই প্রচণ্ড ঘোরাচ্ছে। এই ঠান্ডা বাতাসেও কপালে বিন্দু বিন্দু ঘাম। তবু নিজেকে সামলে নিয়ে নিস্তেজ স্বরেই বলল, আমি তার বাক্য শেষ করতে দিল না নিভ্রাণ। হাতটা টেনে নিজের একটু সামনে দাঁড় করিয়ে তাতে দাঁত চেপে বলল, চুপ করে আস্তে আস্তে নামুন। কথা বাড়ালো না রাত্রি। নিঃশব্দে নিভ্রাণের হাত ধরে রাস্তায় নেমে এলো। রাত্রি পানি জমেছে, কাদা পানিতে ঝাপঝাপ শব্দ তুলে মানুষজন হাঁটছে। বাতাসের বেগ বেড়ে গেছে। নিভ্রাণ আশেপাশে তাকালো। রাত্রি হাতটা আরও একটু শক্ত করে ধরে খুব সাবধানে এগোতে এগোতে বলল, কোথায় যাবেন আপনি? সিএনজি ঠিক করে দেই। সিএনজি শব্দটা কানে যেতেই মেয়ে গেল রাত্রি। সিএনজি যাওয়ার মতো পর্যাপ্ত টাকা বা ইচ্ছা কোনোটাই তার নেই। কিন্তু ওটা তো আর লোকটাকে বলা যায় না। নিভ্রাত তৎক্ষণাৎ একটা সিএনজির সামনে যেয়ে দাঁড়াইছে। রাত্রি ঠিক কানা সিএনজি করতেই আমতামতো করে ঠিকানা বলল, কাছাকাছিই যাব তো, সিএনজি লাগবে না। নিভ্রাণ নিঃশব্দে হাসতে বলল, আপনি আশেপাশে রিক্সা দেখতে পারছেন মিস? তাছাড়া ঝড় জেড়ে আসবে, ওই ব্যাগ দিয়ে আপনি কী করে রিক্সায় যাবেন? বলেই জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল নিভ্রাণ। মেয়েটা সে কোনো ক্রমে একা ছাড়বে না। এমনিতেই দুর্বল দেখাচ্ছে, তার উপরে মুঠোয় থাকা নরম ছাতাটার হাতটার তাপ ক্রমশ বাড়ছে। আবার জ্বর উঠেছে গায়ে। অসুস্থ মেয়েটাকে মাঝ রাস্তায় একা ছেড়ে দেওয়া কোশ্চেন কালেও সম্ভব না তার পক্ষে। চট করে আশেপাশে তাকালো রাত্রি। আসলে রিক্সা নেই। ঢাকা শহরে এমনিতেই রিক্সা সংকট, আর বৃষ্টির দিনে তো বলার বাইরে। ছোট্ট করে শ্বাস ফেলল সে। বেরিত স্বরে বললেন, আমি কোনো একটা ব্যবস্থা করে নিব, সমস্যা নেই। মেয়েটার অবসন্ন চোখ ধরা দেখেই হঠাৎ কিছু একটা আন্দাজ করল নিভ্রাণ। পরক্ষণে মুচকি হেসে বলল, ভাড়া আমি দিয়ে দিব, আপনি ভিতরে বসেন। ভাড়া আমি দিয়ে দিব। কথাটা কানে যেতেই এতক্ষণে শান্ত মেয়েটা হঠাৎই কঠিন হয়ে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে নিভ্রাণের দিকে চেয়ে নিচু তবে প্রচণ্ড গাঢ় কণ্ঠে বলল, আমার সাহায্য প্রয়োজন নেই। নিভ্রাণ হাসল মনে মনে। মেয়েটার কণ্ঠে প্রবল আত্মসম্মান পরিষ্কারভাবে ফুটে উঠছে। এতক্ষণে মেয়েটা এখন আত্মসম্মান বোধ প্রচণ্ডভাবে টানল তাকে। মেয়েটাকে সত্যি ভীষণ রকম গলা ছাড়ানো নিভ্রাণ। মুখের কথাগুলো গুছিয়ে নিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে, তবে আপনাকে একটা
ছাড়াটা আমার সমীচরণ মনে হচ্ছে না। তাছাড়া আপনার বাসাটা যেহেতু কাছে আর আমার বাসাটা তার থেকে অনেকটাই দূরে, তো স্বাভাবিকভাবেই আমার ভাড়াটা বেশি আসবে, তাই না? তো মোটমাট ভাড়া থেকে আপনি আমারটুকু ভাড়াটুকু দিয়ে দিবেন, মানে 60 অথবা 70 টাকা, আর বাদ বাকিটা আমি দিব। আমি কিন্তু সাহায্য করছি না, জাস্ট হিসাবটা বলেছি। পাল্টা জবাব দিতে যেও দিতে পারলো না রাত্রি। লোকটা যুক্তিটা কথা বেড়া জালে ফাঁসিয়ে দেওয়ার মতো, যেখানে আপত্তি করে কিছু বলা যায় না। হাঁস ছাড়ল সে, নমনে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, চলুন। আমি ভেতরে বসে দরজাটার হাতল টান দিল নিভ্রান। রাত্রি হাত তখনও তার হাতের মুঠোয় আঙুলের ভাঁজে আঙুল ডুবানো। সিএনজি ছাড়াই আগে মুষলধারে বৃষ্টি নেমে গেল। আকাশ বাতাস কাঁপিয়ে জলপাত শুরু হয়েছে। সিএনজির দুপাশে পলিথিনে পর্দাটা টেনে দিল নিভ্রান। বদ্ধ জানালার শুধু ঘন ঘন উষ্ণ নিঃশ্বাসের চল। পিচ ঢালা রাস্তায় বৃষ্টির ফোঁটা ঝরছে ঝুমঝুম ঝুম। মেঘেদের গুড়ুম গুড়ুম গর্জন শোনা যাচ্ছে। পলিথিনের পর্দাটা একটু সরিয়ে লোহার শিকগুলো এক হাত রেখে বাইরে থেকে তাকিয়ে আছে রাত্রি। বৃষ্টির ছাটায় একটু একটু ভিজে উঠছে হাত মুখ। নিবরাল হালকা ঘেঁষে গলা পরিষ্কার করলো। মুঠোয় থাকা হাতের বাঁধন ঢিলে করে দিলেও তা ছুটে গেল না। রাত্রি নিজের অজান্তে সজরে খামচা ধরেছে তাকে। মুচকি হাসল নিভ্রান। চোখ তুলে রাত্রির মুখের দিকে তাকালো। বেশ কিছুক্ষণ তাকিয়েই থাকলো একধারে। মেয়েটার সৌন্দর্য অপার্থিব। পাতলা ঠোঁটজোড়া মৃদু কম্পন, বারবার চোখের ভারী পল্লব ঝাড়পাচ্ছে। গালের উপরে কয়েক সিটে পানি। নিভ্রান শুকনো ঢোক গিলল। দৃষ্টি সরিয়ে ভরাট কণ্ঠে প্রশ্ন করল, নাম কি আপনার? ঘাড় ফিরিয়ে এক পলক তাকালো রাত্রি। পরক্ষণে মৃদু হেসে উত্তর দিল, রাত্রি। হ্যাঁ, বলে আবার বৃষ্টি দেখায় মন দিল সে। মনে মনে কয়েকবার নামটার স্বাভাবিক উত্তর মতো আওড়াল নিল নিভ্রান। পুনরায় বলল, তো রাত আপনি? তার কথা শেষ হবার আগেই শব্দ করে হেসে ফেল রাত্রি। হাসল নিভ্রানও। নিষ্পলক নয়নে চেয়ে থেকে ধীর কণ্ঠে বলল, হাসছেন কেন? কোনো রকমে হাসি থামিয়ে রাত্রি চোখ মুখ হতেই চোখ নামিয়ে নরম স্বরে বলল, আসছেন কেন? আমার নাম রাত্রি, রাত নয়। আমি না হয় রাত্রি রাখি? মুখে উত্তর দিল না রাত্রি। সম্মতিসূচক হাসি আসলো শুধু। বাতাসের বেগ বেড়েছে। বৃষ্টির পানিও তীব্রভাবে ঢুকে পড়ছে ফাঁক দিয়ে। চোখের উপর কয়েকটা সাপটাসে পড়তে দ্রুত পলিথিন টেনে দিয়ে এক হাতে চোখ কষ্টালো রাত্রি। গায়ের জ্বরটা নেমে গেছে হঠাৎই। ঘাড় গলা ঘামে ভিজে উঠছে। নিভ্রান পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিল। ইশারা করলো ঘাম মুছে নিতে। মৌন মুখে কিছুক্ষণ ইতস্ত করে অতঃপর দ্বিধাগ্রস্ত হতে রুমালটা নিল রাত্রি। ঘাম মুছে পুনরায় নিভ্রানের দিকে। নিভ্রান তার সযত্নে ভাঁজ করে পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, এভাবে একা একা জার্নি করবেন না রাত্রে। কাল কত অসুস্থ হয়ে পড়েছিলেন জানেন? আমার অভ্যাস আছে। তৎক্ষণাৎ উত্তর দিল রাত্রি। খানিকটা বাদে অবাক হলো নিভ্রান। ঘাড় বাঁকিয়ে ভুর কুঁচকে বলল, অসুস্থ হওয়ার অভ্যাস আছে? আবার হেসে ফেল রাত্রি। হাসতে হাসতেই বলল, জার্নি করার অভ্যাস আছে। এবার আর হাসল না নিভ্রান। গভীর স্বরে বলল, এতটুকুনই মেয়ে এত জার্নি করেন কেন? আর করলেও রাতের বেলাটে অ্যাভয়েড করবেন, বুঝলেন? রাত্রি চোখে মুখে হঠাৎই অদ্ভুত এক কালো ছায় খেলে গেল। হাসিটা থেমে গেল। ঠোঁটের আকতিটাই ফুটে উঠছে বিষাদের দাগ। মাথা ঝুঁকিয়ে মুখের উপর দৌড়ে বেড়ানো কয়েকটা অগোছালো চুল কানের পিছে গজে দিতে দিতে সে বলল, আসলে ওখানে আমার মা থাকে তো, একটা সমস্যা হয়েছিল, তাই তাড়াহুড়ো করে যেতে হয়েছে। কাল থেকে আবার ভার্সিটিতে পরীক্ষা শুরু হবে, তাই গত রাতেই রওনা দেয়া ছাড়া উপায় ছিল না। আপনার মা ওখানে, তাহলে আপনি? আমি একা থাকি। মুচকি উত্তর দিল রাত্রি। নিভ্রান গভীর দৃষ্টিতে তাকালো। এই হাসিটার পিছনে ঠিক কতটা কষ্ট লুকিয়ে আছে বুঝতে বিন্দুমাত্র অসুস্থ হচ্ছে না। কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন মেয়েটার হয়তো বাবা নেই। বাবা ছাড়া এই পরিবারটাকে ঠিক কতটা ঝড়ঝাপটা পোহাতে হয় তা সবাই জানে। মায়া হলো নিভ্রানের, তবে মেয়েটার সাহসের বাহবা দিতে হয় অবশ্যই। ঢাকা শহরের ছোট্ট একটা মেয়ে একা একা থাকা চারটিখানি কথা না। চারদিকে খারাপ মানুষজন ওত পেতে থাকে, কখন সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। প্রসঙ্গ এড়িয়ে গেল নিভ্রান। মেয়েটার মুখের বেদনায় মানায় না। ব্যক্তিগত প্রশ্ন ছড়ে সে বলল, কোন ভার্সিটিতে পড়েন? অকপটে ভার্সিটির নাম বলল রাত্রি। লোকটা একেবারে খারাপ মনে হচ্ছে না। অভিজ্ঞতা আছে তার। মানুষের কথাবার্তার ভঙ্গি দেখলে সে বুঝতে পারে কার উদ্দেশ্য খারাপ আর কার উদ্দেশ্য সৎ। ভার্সিটির নাম শুনতেই চোখ বড় বড় হয়ে গেল নিভ্রানের। তার অফিসের কাছেই এই ভার্সিটি, কিন্তু মেয়েটার বাসা তো এই দিকে। রোজ এত দূর ভার্সিটি যায়? বিস্মিত কণ্ঠে সে বলল, আপনি যে ঠিকানা বললেন সেখান থেকে তো অনেক দূরে হয়ে যায়, কাছাকাছি বাসা নিলেই তো পারেন। আরে না, এখনও তো স্টুডেন্টকে পড়াতে যাচ্ছি। এদিকে একটা টিউশনই আছে। আমার বাসা ভার্সিটির কাছে। এই 2 দিন গ্রামে ছিলাম, তাই পড়াতে পারিনি। আজকে মিস দেওয়া যাবে না, তাই পড়িয়ে একেবারে বাসায় যাব।
বিস্ময় কমল না নিভ্রানের, বরং বাড়ল আরও খানিকটা। মেয়েটাকে ক্লান্তি নেই, রাতভর জার্নি করে এখন বাসায় না যেয়ে পড়াতে যাবে। অন্য কারো কথা বাদই দিক, তার নিজের তো শরীর ম্যাচ করছে। কখন যে বিছানায় গা এলিয়ে দিবে সেই অপেক্ষাই করছে। কণ্ঠের বিস্ময়টা লুকাতে পারল না সে, বলল, এই অসুস্থ শরীর নিয়ে? রাত্রি মলিনভাবে হাসল, বলল, অসুস্থ কোথায়, একদম সুস্থ আছে। তার মেলানো নিভ্রান রাত্রির চোখে চেয়ে শাসন করার জোরালো গলায় বলল, তবু নিজেকে একটু খেয়াল রাখা উচিত রাত, ছোট মানুষ আপনি, এত চাপ নিবেন না। উত্তর দিল না রাত্রি, তবে খুব করে বলতে ইচ্ছে করলো নিজের খেয়াল রাখতে গেলে যে মায়ের খেয়ালটা রাখা হবে না, কিন্তু মুখ ফুটে বলতে পারল না। কারো কাছে নিজের অসহায়ত্ব কখনো প্রকাশ করল না সে। নিজেকে অন্যের সামনে ছোট করা মানে নিজের আত্মসম্মানকে টাকায় বিলিয়ে দেওয়া, যা তার স্বভাবের একেবারে বিপরীত। চোখ বুঝল সে। সিএনজিতে কাত করে মাথা ঠেকিয়ে বৃষ্টির ঝমঝম শব্দ তরঙ্গ অনুভব করার চেষ্টা করলো। নিভ্রান তাকালো একেবার। মেয়েটা বারবার মুগ্ধ করছে তাকে। এরকম শান্ত, সাহসী, দৃঢ় স্বভাবের সে পূর্বে দেখেনি। গন্তব্যে পৌঁছে গেছে সিএনজি। পুরোটার সময় চোখ বন্ধ করতে কাটিয়েছে রাত্রি। চলন্ত বাহনটা হুট করে থেমে যেতেই চোখেতে চোখ মেলল সে। নড়েচড়ে সোজা হয়ে বসতেই নজর গেল নিভ্রানের ধরে রাখা হাতটার উপর। রাত্রির দৃষ্টি অনুসরণ করে নিভ্রার ফিসলে গলায় বলে বলল, এবারও আপনি ধরে রেখেছেন। লজ্জা পেল রাত্রি। নিভ্রান ঠোঁটে দুষ্টুমি মাখা হাসি। সেদিকে চোখ পড়তে লজ্জিত ভঙ্গিতে মাথা নামালো সে। তড়িগড়ি করে হাতটা ছেড়ে দিয়ে ব্যাগ থেকে নিজের ভাগের টাকা বের করে নিভ্রানের দিকে এগিয়ে দিয়ে মিনমিন কণ্ঠে বলল, আপনি একসাথে দিয়ে দিন। ঠোঁট কামড়ে কিছুক্ষণ চেয়ে রইল নিভ্রান। রাত্রি ঠাস করে ঠাই হয়ে রয়েছে টাকাটা। বোঝাই যাচ্ছে সে কোনো ক্রমে নিভ্রানের পুরো ভাড়াটা দিতে দিবে না। মনে মনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে টাকাটা হাতে নিল নিভ্রান। রাত্রি দেরি করল না, দ্রুত পলিথিনটা সরিয়ে দরজাটা হাতল করালো। নিভ্রান কিছু বলতে যেও থেমে গেল। ততক্ষণে বেরিয়ে পড়েছে রাত্রি। মাথার উপরে এক হাত দিয়ে বৃষ্টি থেকে নিজেকে আড়াল করে অন্য হাতে ব্যাগটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে নিতেই টনক নড়ল নিভ্রানের। চোখের পলকে টাকাটা প্যান্টের পকেটে ঢুকিয়ে রাত্রির ব্যাগটা নিজের হাতে নিয়ে অপর পাশে দরজা খুলে বেরিয়ে এলো সে। এক প্রকার দৌড়ে হাতের ছাতাটা খুলে রাত্রির মাথার উপর ধরল। ঘটনা আংশিকতায় থমথমে খেয়ে গেল রাত্রি। লোকটার ছাতা কখন হাতে নিল? নিজে ভিজে তার উপর ছাতাটা ধরে রেখেছে কোনো মতে। তার ভাবনার মাঝে নিভ্রান মৃদু ধমকের স্বরে বলে উঠল, আপনি কি পাগল নাকি রাত? এই বৃষ্টিতে কেউ এভাবে বেরিয়ে পড়ে? বিলম্ব দৃষ্টিতে তাকালো রাত্রি, বলল, আপনি নিজেই তো ভিজে যাচ্ছেন। বলে নিভ্রান বাহুতে আলতো করে ধরে তাকে ছাতার ভিতরে নিয়ে এলো রাত্রি। কুচকানো ভ্রুজোড়া ঠিক করে ঠোঁট চেপে মৃদু হাসল নিভ্রান, বলল, বৃষ্টি আমার ভীষণ পছন্দের রাত, ভিজতে বেশ লাগে, কিন্তু আপনি তো বৃষ্টি বিদ্বেষী, আপনি কেন ভিজবেন? মাথা ঝুঁকে খিলখিল করে হেসে উঠল রাত্রি। এক হাত দিয়ে মুখ ঢেকে হাসতে হাসতেই বলল, আপনাকে কে বলেছে আমি বৃষ্টি বিদ্বেষী? ওই যে গতরাতে বাতাস শুরু হওয়া মাত্রই যখন আপনি জানালা আটকে দিলেন তখন। বলেই সিএনজি ড্রাইভারকে একটু অপেক্ষা করতে বলে সামনে এগেল নিভ্রান। তার পায়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলল রাত্রিও। স্টুডেন্টকে বাড়ির গেটের ছাউনির ভেতরে ঢুকিয়ে যেতেই মুচকে সে হাতটা বাড়িয়ে দিল রাত্রি, বলল, দিন, এটুকু আমিই পারবো। স্মিত হাসল নিভ্রান। ব্যাগটা রাত্রির কাছ থেকে নিয়ে নিচে ডান হাতটা রাখল রাত্রির মাথার ওপর। হকসালো রাত্রি। চোখ মুখ প্রশাক্ত হয়ে উঠল। নিভ্রানের সেই চাহনি উপেক্ষা করে কোমল স্বরে বলল, সাবধানে থাকবেন রাত। রাত্রি আমতামতা করল। মা বাদে এমন আদরমাখা কথা সে কবে কার কাছ থেকে শুনেছিল মনে পড়ছে না। মুখের চোয়াল ভারী হয়ে উঠল, চোখ জ্বালা করছে। কিন্তু এই মাঝ রাস্তায় লোকটার সামনে কেঁদে ফেলা একেবারেই বাচ্চাদের মতো একটা কাজ হবে। কয়েকবার ঢোক গিলে কান্নাগুলো লুকিয়ে ফেলল সে। নিভ্রান তার আর সময় নষ্ট করল না। আলতো করে মাথায় দুইবার বাড়ি দিয়ে হাত সরিয়ে নিল, বলল, ছাতাটা ধরুন, ফেরার সময় প্রয়োজন হতে পারে, না করবেন না একদম। লোকটার আদেশ ভরা চোখের দিকে তাকিয়ে আর না করতে পারল না রাত্রি। ছাতাটা নিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু আপনাকে ফেরত দিব কি করে? ঠোঁটের কোনায় প্রসারিত হয়ে গেছে নিভ্রানের। রাত্রির যে এত সহজে মেনে যাবে সে আশা করেনি। বৃষ্টি মাথায় নিয়েই দুটো সিঁড়ি নেমে গেল নিভ্রান। গলা বাড়িয়েই বলল, যান, আপনার দেরি হয়ে যাচ্ছে, আর আমার ছাতাটা আমি নিজেই ফেরত নিয়ে যাব। আসি, আল্লাহ হাফেজ। রাত্রির উত্তর শোনার আগেই কাদা পানিতে ঝপঝপ করে শব্দ করে সৃষ্টি করে সিএনজিতে উঠে গেল নিভ্রান। রাত্রি বিমূঢ় হয়ে চেয়ে থাকো ছাতাটা বন্ধ করে চুপচাপ ভেতরে ঢুকে গেল। সিএনজিতে উঠে বসতে ফোনটা বেজে উঠল। পকেট থেকে দামি মোবাইলটা বের করে মুচকে আসলো নিভ্রান। মা ফোন দিয়েছে।
রিসিভ করতে ওপাশ থেকে তেজি স্বর ভেসে আসলো। বাড়িতে পৌঁছেছিস? একটা ফোন পর্যন্ত দিস না। কতবার বলি গাড়ি নিয়ে চলাফেরা কর। চট্টগ্রাম থেকে ফিরলি তাও বাসে করে। কি দরকার ছিল এই ঝড়বাদলির মধ্যে? নির্বাণ নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, সবসময় তো গাড়িতে আসা যাওয়া করি মা, একবারই শুধু বাসে আসতাম। আমি আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব, পৌঁছেই তোমাকে ফোন দিতাম, বুঝলে? কেন যত টেনশন করো তুমি? একা একা না থেকে তোর নিজের বাড়িতে চলে আয় বাবা, তাহলেই তো আমি চিন্তামুক্ত হয়ে যাই। তপ্ত শ্বাস ছাড়ল নিভ্রাণ। মা প্রতিদিন নিয়ম করেই এই কথাটা বলবেই তাকে। দিন শেষে রাত নেমে আসে যেমন বাধ্যতামূলক, তেমনি দিন শেষে একবার হলেও মায়ের এই কথাটা শোনাও যেন বাধ্যতামূলক। এক এক থানাটার পর আর এক কখনোই কথা বাড়ানো নিভ্রাণ। এবারও ব্যতিক্রম হলো না। ভরাট গলায় সে বলল, আচ্ছা রাখছি মা, পরে কথা হবে, বিকেলে ফোন দিবানি। বিরস কণ্ঠের সম্মতি জেনে ফোনটা রাখলেন নাহিদা। ছেলের এই একরোখা জেদি স্বভাব সেই ছোট থেকেই। একবার যা বলে দিবে সে কথা নড়চড় হবে না কখনোই। পৃথিবী উল্টে যাক তবুও নিজের সিদ্ধান্তে অনড়। দুপুর হয়ে গেছে প্রায়, বৃষ্টি থেমেছে অনেক আগেই, তবে আকাশ মেঘলা হয়ে আছে। রুমে ঢুকে ঢপাস করে বিছানায় বসে পড়ল রাত্রি। শুয়ে পড়ল প্রায় সাথে সাথেই। শরীর ভেঙে ঘুম আসছে, আবার ক্ষুধাও লেগেছে প্রচণ্ড। বেশ কিছুক্ষণ মরার মতো পড়ে থেকে উঠে বসল সে। গা থেকে ওড়না সরিয়ে চুল হাত দিতে একটুখানি খটকা লাগতো। তার চুলে বাঁধা ছিল না, এতক্ষণে খেয়াল করেনি। চুলে ঝুঁটি বাঁধত কখন। দ্রুত হাতে ঝুঁটিটা খুলে শেখল সে। হাতের মুঠোই রিস্টব্যান্ডটা আসতেই চোখজোড়া আপনা আপনি কুঁচকে এলো। ছেলেদের হাতের রিস্টব্যান্ড, মাঝখানে আবার সাদা ইংলিশে অক্ষরে লেখা নির্বাণ, কালো রঙের মধ্যে সাদা অক্ষরে ফুটে উঠছে। তার মানে হয়তো লোকটা তাকে এটাতে ঝুঁটি বেঁধে দিয়েছিল। আর নিভ্রাণ কি লোকটার নাম? এমন নাম হয় নাকি কারোর? মাথা ঘামালো না রাত্রি। দেখা হলে ফেরত দিয়ে দিবে ভেবে ব্যান্ডটা পাড়ার টেবিলের ড্রয়ারে রেখে দিল। ব্যাগ থেকে জামাকাপড় বের করে নিল, গোসলে ঢুকে গেল। বিলাসবহুল ফ্ল্যাটে থাকে নিভ্রাণ। মা বাবা আর ছোট ভাই শহরেই থাকে, কিন্তু আলাদা। সে নিজের ফ্ল্যাট কিনেছে, কয়েক বছর হয়ে গেছে। এরপর আর বাড়ি যায়নি। চট্টগ্রাম গিয়েছিল নিজের অফিসের একটা কাজে। বাবার অবশ্য নিজস্ব ব্যবসা আছে, কিন্তু সেটা তার আগ্রহ নেই। রুমে সে জামাকাপড় বদলে একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরোল নিভ্রাণ। বাসার মেট সব রান্না করেই দিয়ে যায়। এই 3 দিন সে ছিল না, তাই আজকে ফিরবে আগেই বলে রেখেছিল। তাই সকালে সেই ঘরবাড়ি পরিষ্কার করে খাবার রেডি করে দিয়ে গেছিল। এই জন্য অবশ্য তাকে বেশ মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। ছোট্ট করে একটা শ্বাস ফেলে রুমের এসি চালিয়ে দিল নিভ্রাণ। জীবনের তার টাকার অভাব না থাকলেও সুখের অভাব বড়ই। এই যে একা একা ফ্ল্যাটে এসে থাকে, যতই বলুক না কেন তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু দিন শেষে একটা পরিপূর্ণ পরিবারের অভাবটাই হয়তো তার নিত্যদিনের সঙ্গী হয়। দ্বিতীয়টা সাক্ষাৎটা হতে দেরি হয়নি। পরের দিন বিকেলে টিউশনি করিয়ে বাসার নিচে নামতেই নিভ্রাণের মুখোমুখি হয় রাত্রি। তক্তাকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। লোকটা সে এইমাত্র এখানে আশা করেনি, ভাবেনি তো তাড়াতাড়ি আবার দেখা হবে। লোকটা নিশ্চয়ই ছাতাটা ফেরত নিতে এসছে, কিন্তু লোকটা জানলো কী করে সে আজ বিকেলে পড়াতে এসছে? সে যাই হোক, সে তো ছাতাটা সঙ্গে আনেনি। মুহূর্তেই কপাল সংকোচন চিন্তার ভাঁজ স্পষ্ট উঠল রাত্রি। তাকে দেখা মাত্র ঠোঁট এলিয়ে হাসে নিভ্রাণ। জবাবে সৌজন্যমূলক হাসি এসে রাত্রি। নিভ্রাণ বলে, কেমন আছেন? রাত্রি ক্ষীণ জবাব দেয়, জি ভালো, বলে এতটুকু সময় নেই। তারপর কাঁচামুচু করে বলে, আপনি নিশ্চয়ই ছাতাটা নিতে এসেছেন। চোখ ছোট্ট করে তাকায় নিভ্রাণ। পরক্ষণে গোলমলে কণ্ঠে বলে, জি, ছাতাটা নিতেই আসতাম। দপ করে নিভে যায় রাত্রি। অপরাধীর মতো চোখ নামিয়ে বিনীত কণ্ঠে বলে, আমি তো আসলে সেটা সঙ্গে আনিনি। আপনি একটু কষ্ট করে আমার সাথে বাসা পর্যন্ত যেতে পারবেন? না হলে আপনার অ্যাড্রেস দিন, আমি গিয়ে দিয়ে আসবো নে। নিভ্রাণ মুচকে আসে। রাত্রি মাথায় হাত রেখে সহজ গলায় বলে, আরে আপনি তো সিরিয়াস হচ্ছেন কেন রাত? একটা ছাতাই তো, চলুন আপনাকে বাসায় চলুন। নীলরঙা গাঢ় বিকেল, বাহক জগৎ অলৌকিক নিরূপম। আকাশের শুভ্র নীলের বিশাল আধিপত্য। কয়েক টুকরো বিশুদ্ধ মেঘের বাউন্ডুলে যুবকের মতো কখন থেকে ঘুরে বেড়াচ্ছে। প্রাকৃতিক ঘিরে আদ্রতার ছোঁয়া। মেইন রোডের এখানে ওখানে পলি জমে আছে। সেই পানি রাস্তার ধারে বেড়ে উঠেছে বৃক্ষরাজের সুপূর্ণ প্রতিচ্ছবি, নতুন আয়নার মতো দৃশ্যমান। সময়টা চোখে আটকে থাকার ন্যায় সুন্দর। ফুটপাতে ছোট্ট ছোট পা ফেলে হাঁটছে রাত্রি। তার পাশাপাশি হাঁটছে নিভ্রাণ, তবে তার পা রাস্তায়। রাত্রির মতে নিভ্রাণ তার তুলনায় খুব বেশি লম্বা, তাই পাশাপাশি হাঁটলে তাকে খুব বেশিই ছোট দেখায়। পথচারীরা নাকি কটু চোখে থাকে, সেই জন্য সমান সমান বজায় রেখে সে হাঁটছে ফুটপাতের উপর আর নিভ্রাণ রাস্তায়। রাত্রির পরনে হালকা গোলাপি রঙের সাদামাটা ফুলহাতা কামিজ, মাথায় ওড়না টানা, এক পাশ ঝুলছে পিঠের মাঝখান পর্যন্ত দীর্ঘ মোটা বেনি।
বাম হাতে হ্যান্ডব্যাগ, ডান হাতটা খালি। সেই খালি হাতটা নিজের শুদ্ধ স্পর্শে পূর্ণ করে দিল নিভ্রাণ। আলতো করে টেনে নিল নিজের হাতের মুঠোয়। সাথে সাথে চমকে উঠল রাত্রি, চোখে মুখে শিহরণ, ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁক। নিভ্রাণ স্বাভাবিক কণ্ঠে বলল, এত কিনারে ঘেসে যাচ্ছেন, কখন যে পিছলে পড়ে যান, পড়লে তো সেই ধরতেই হতো, তাই পড়ার আগেই ধরলাম। প্রতিবাদ করে কিছু বলতে চেয়েও হেসে ফেলল রাত্রি। নিভ্রাণ এত বর্ষের সংযমী চোখজোড়া বেহায়ার মতো চেয়েছে অনুভব করল সেই অসহায়ী হাসিটা। আলো হ্রাস পাচ্ছে, সন্ধ্যা আগমনী বার্তায় মেয়েলি সুরে জানান দিচ্ছে, আমি প্রায় এসেই পড়েছি। হঠাৎই এক দৈবাত হাওয়া অগমন, কানের পিছনে গোছানো চুলগুলো উড়ে চোখে মুখে ঢেকে ফেল নিমিষেই। মাথার ওড়নাটা পড়ে গেল, চোখ বুজে চুল সরাতে গিয়ে তাল হারিয়ে ফেল রাত্রি। পড়ার আগেই নিভ্রাণ তাকে সাবধানে রাস্তা নামিয়ে নিল। কানের পিছনে চুল গুজে দ্রুত তার চোখ মেলে তাকালো রাত্রি। নিভ্রাণ তখন খুব ঘনিষ্ঠ, গায়ের পারফিউম হালকা গন্ধটা পর্যন্ত তীব্রভাবে নাসিক বন্ধরতে আঘাত আনছে। অপ্রস্তুত ভঙ্গিতে দুকদম দৃষ্টি সরিয়ে নিল রাত্রি। নিভ্রাণ ফোড়ন কাটল, বলেছিলাম না আপনি পড়ে যাবেন। আমি পড়িনি, আপনি আগে আগে নামিয়ে দিলেন, নতুবা আমি ঠিকই সামলে নিতাম। এক হাতে মাথার ওনাটা তুলে নিতে নিতে আপত্তি করে উঠল রাত্রি। সচরাচর সে এত কথা বলে না, তার তো কথা বলার মানুষই নেই, একা একা থাকে। পড়াশোনার টিউশনি নিয়েই সারাদিন কেটে যায়। রাত 5-10 মিনিট মায়ের সাথে কথা বলে, তারপর এক ঘুমে রাত পার। ব্যাস এতটুকুই তার দৈনন্দিন জীবনযাত্রা। এত সহজে সে কখনো কারোর সাথে মিশে না, কথা বলা তো দূরের কথা। কিন্তু এই লোকটার সাথে কেন জানি খুব সহজ হয়ে গেছে মাত্র 2 দিনে। লোকটা অমায়িক ব্যবহার, টানটান ব্যক্তিত্ব অনায়াসে তাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠা কদম গাছ, সবুজের পাতাগুলো চকচক করছে। বৃষ্টি বোধহয় প্রাকৃতির ধোয়ামোছা করার বিশ্বস্ত কর্মী। যখনই তা নোংরা ধুলিময় হয় তখন সে দুহাত মেলে সযত্ন করে তার মূল্যায়ন করিয়ে দিয়ে যায়। শহর জুড়ে নরম আধারও নেমে এসছে। রাত্রি সেখানে ভাড়া থাকে, সে বাড়িটা 3 তলা। মোড় ঘুরলেই প্রথম বাড়িটাই তার গন্তব্যস্থল। সেই মোড়েই আছে কদম গাছটা। কেউ হয়তো খুব সযত্নে লাগিয়েছিল, কিন্তু সময়ের পালা বদলে আর খেয়াল রাখা হয়নি। এই বর্ষার মাঝামাঝিতে অজস্র কদম শোভা বাড়িয়ে দিয়েছে গাছটাই। রাত্রি রোজই দেখা যায়, কিন্তু উচ্চতাটা একটু বেশি উপর নিচ হওয়ার কারণে কুবাতে ফুল পাড়ার বাসাটা সেখানেই চুরমার হয়ে যায়। নিভ্রাণ হাঁটছিল নিঃশব্দে। সময়টা পার হয়ে যাচ্ছে ভেবে মনটা একটু বিষাদস্ত্র। ঘর কাটল রাত্রির হঠাৎ দাঁড়িয়ে পড়ায়। ঘাড় বাঁকিয়ে তাকাতে রাত্রি চঞ্চল কণ্ঠে বলে উঠল, আচ্ছা, আপনি তো অনেক লম্বা, আপনি আমাকে একটা ফুল নামিয়ে দিতে পারবেন? প্রথম কয়েকটা বোধগম্য হলো না। কয়েক কদম গাছটার দিকে নজর যেতেই অর্থটা অস্পষ্ট হয়ে উঠল। উত্তর না দিয়ে অবিলম্বে রাত্রির দিকে একটু ঝুঁকে উপর দিকে তা হাত বাড়িয়ে দিল নিভ্রাণ। খুব সহজে 2 কদম ছিঁড়ে নিল। রাত্রি মাথাটা তার বুকের কাছে, উত্তপ্ত নিঃশ্বাস প্রেম ঝড়ের মতো আশ্রে পড়ছে। রাত্রি অস্বস্তি মাত্রাটা বাড়ার আগেই সোজা হয়ে পড়ল নিভ্রাণ। ফুলগুলো রাত্রির হাতকে বাড়িয়ে বলল, ধরুন, আরও দিচ্ছি। সযত্নে ফুলগুলো হাতে নিল রাত্রি। গাল দুটো লাল রঙের আভায় সজ্জিত। হাসল নিভ্রাণ, আবারও হাত বাড়ালো। উদ্বৃত হতে সে মিনমিনে গলায় বলল, আর লাগবে না। থেমে গেল নিভ্রাণ। রাত্রি তখন ফুলগুলোর দিকে আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে প্রসারিত করে রেখেছে। নিভ্রাণে বুঝতে সময় লাগলো না, এই 68 গভীর মেয়েটার মাঝে মধ্যে একটু চঞ্চল ছটফট মনও লুকিয়ে আছে। শুধু পৃথিবীর ভারী দায়ভারে সে বেরিয়ে আসতে অক্ষম। চাবে ঘুরিয়ে দরজা লক খুলল রাত্রি। নিভ্রাণ তার পিছনে দাঁড়ানো। এতদূর লোকটা এসছে, এখন ছাতা দিয়ে বাসায় বাইরে থেকে বিদায় করে দেওয়াটা প্রচণ্ড বেয়াদব মনের একটা কাজ হয়ে যাবে। পারিবারিক শিক্ষাটা বেশ শক্তপোক্ত রাত্রির। দরজা খোলা আগে নিভ্রাণকে প্রবেশ করতে বলল সে। নিভ্রাণ মুচকে এসে বলল, আরে না, ভেতরে যাব না, রাত আপনি ছাতাটা এনে দিন শুধু। রাত্রি ভুরু কুচকালো। লোকটার পোশাক আশাক, হাতের দামি ঘড়ি, বুক পকেটে ঢুকানো রোদ চশমা দেখি বোঝা যাচ্ছে সে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। মুহূর্তে চোখের ভাষা কঠিন হয়ে গেল রাত্রির। অনেকটা শক্ত গলায় সে বলে উঠল, দেখুন, আমি বুঝতে পারছি আপনি বড়লোক মানুষ, তাই বলে আমার বাসায় ঢুকতে পারবেন না এমন তো কোনো কথা নেই। আপনি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে অপমান করছেন। চোখ ছোট করে তাকালো নিভ্রাণ। মেয়েটা কতদূর পর্যন্ত ভেবে ফেলেছে। সে তো যেতে চাচ্ছে না, কারণ বেশি দেরি হয়ে গেছে। গাড়ি নিয়ে রাত্রি স্টুডেন্টের বাসার সামনে গিয়েছিল। তখন দুপুর থেকে দাঁড়িয়েছিল। শেষমেশ বিকেলে রাত্রির দেখা মিলল। ওখান থেকে রওনা দেওয়ার সময় একবার গাড়িতেই ফিরতে চেয়েছিল, কিন্তু রাত্রির সাথে হেঁটে আসার লোকটা সামলাতে পারেনি, বিদায় গাড়িটা ওখানেই ফেলে এসছে। এখন আবার ওখানেই যে গাড়িটা নিয়ে তারপর বাসায় যেতে হবে। অনেকটা সময়ের ব্যাপার,
কিন্তু মেয়েটা যেভাবে কটাক্ষ নজরে দেখছে, এখন ভেতরে না গিয়ে সত্যি খুব খারাপ দেখাবে। পায়ের জুতো খুলতে শুরু করলো সে, গভীর স্বরে বলল, আপনি বড্ড বেশি ভেবে ফেলেছেন রাত। এরপর থেকে আর কখনোই আমার সঙ্গে এসব বড়লোক ছোটলোকের অফার দেখাতে আসবেন না। আই জাস্ট হেট ইট। বলে একবার রাত্রির চোখের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল নিফরান। রাত্রি চুপ হয়ে গেল। সে হয়তো ভুলভাল মানুষকে ভুল করে বলে ফেলেছে। লোকটার চেহারায় অসীম গাম্ভীর্যতার চিহ্ন। একক রুমে একটা ছোট্ট বাসায় থাকে রাত্রি। রান্নাঘর আছে ছোট্ট একটা বসার জায়গার মতো, আর কিন্তু সেখানে কোনো সোফা বা টেবিল নেই। রাত্রি মেয়েটাকে বিচলিত বা লজ্জিত দেখল না সে। সে আস্তে করে রুমের দরজাটা খুলে নিভ্রানকে বলল, আপনি বিছানায় বসেন। আরও একবার মুখ ধরে নিভ্রান। সাধারণত দেখা যায় মানুষজন খুবই কুৎসিত বোধ করে এই ব্যাপারগুলো নিয়ে, লজ্জিত হয়। কিন্তু রাত্রি এই বিন্দুমাত্র লজ্জিত না হওয়ার মনটা কাড়ল নিভ্রানের। মেয়েটা খুবই স্বাভাবিক নিজের সাদামাটা জীবনযাত্রা নিয়ে। স্টিলের গ্লাসে করে পানি নিয়ে আসলো রাত্রি। কদম দুটোর ডাটা পানির মধ্যে ভিজিয়ে পড়ার টেবিলের এক কোণে চাপিয়ে রাখলো। পকেট থেকে ফোনটা বের করলো নিভ্রান। রাত্রি বলল, চা খাবেন? না মিস, আপনি বসতে বলছেন, আমি বসেছি। তাছাড়া আমি চা খাই না। রাত্রি মুখ লুটকিয়ে ছোট্ট আলমারিটা খুলল, সাথেটা বের করে বলল, ও, আপনি কফি খান তাই তো? কফিও আছে, খাবেন? রাত্রি কথা বলার ঢং থেকে হেসে ফেলল নিভ্রান। বলল, কিছুই খাবো না, ছাতাটা দিন, আমি চলে যাব, দেরি হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলল রাত্রি। ছাতাটা নিভ্রান হাতে দিয়ে বলল, আপনি জানলেন কি করে আমি আজ বিকেলে পড়াতে গেছি? এক আঙুলে কপাল ঘষল নিভ্রান। ঠোঁট চেপে কিছু একটা ভেবে নিয়ে জোরালো কণ্ঠে বলল, ইটস অফ কোয়েন্সিডেন্স। মিনিট 10 আগে বেরিয়ে পড়ছে নিভ্রান। কাপড় চোপড় বদলে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো রাত্রি। উদ্দেশ্য রাতের খাবার রান্না করা। রান্নাঘরে ঢুকেই স্বস্তির একটা শ্বাস ফেলল সে। বাড়িতে আসলে চা কফি কিছুই নেই। ওসব নিতান্তই সৌজন্যর খাতিরে বলেছিল। নিভ্রান যদি কোনোভাবে হ্যাঁ বলে দিত তো বেশ ঝামেলায় পড়তে হতো। ভাগ্য ভালো, নিভ্রান মানা করে দিয়েছিল। মনে মনে হাসল রাত্রি। এইসব বিষয়ে তার ভাগ্য আবারও খুব সাথে থাকে। চকচকে ঝকঝকে মেঝে, শাওয়ার নিয়ে টাওয়াল মোড়ানো অর্ধবৃত শরীরে বেরিয়ে এলো নিভ্রান। সাদা ফ্লোরে ভেজা পায়ের ছাপ, শরীরে বিন্দু বিন্দু জলকণাকদের রাজত্ব। উজ্জ্বল শ্যামরঙের বলিষ্ঠ দেহ যেন নারীকে কাবু করে ফেলতে শতভাগ সক্ষম। বয়স 30 ছুঁই 6 মাস বাধাই, অথচ আজ অব্দি ধরল না শখের আগ্রাসী আঘাত করতে পারেনি এই পিঠে। ফোঁস করে শ্বাস ছাড়ল নিভ্রান। ভেজা গায়ে পাতলা টি শার্ট জড়িয়ে নিল, সঙ্গে কালো ট্রাউজার। ফোন বাজছে। মার নামটা ভেসে উঠতেই কাল বিলম্ব না করে ফোনটা তুলে কানে তুলে নিল নিভ্রান। হ্যালো বাবা, কেমন আছিস? ফোনের একপাশে মুচকি আসলো নিভ্রান। উত্তর দিল, তোমার সাথে তো দুপুরে কথা হলো মা। এতটুকু সময় আর কি খারাপ হবে বলো তো? মা ছেলে কথোপকথন চলল কিছুক্ষণ। কথা শেষ হতেই ফোনটা নামিয়ে ঘরের বাতি নিভিয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল নিভ্রান। চোখে বেজার পর কয়েক মুহূর্ত যেতেই বুঝতে পারলো ধীরে ধীরে চোখ মুখ ভার করছে। এক সদ্য সুপরিচিত অর্ধবাসিনীর হৃদয়ের শীতল করা সারলতা। চাঁদটা বেঁকে আছে, তবুও তার সৌন্দর্য কোনো রকমের ঘাটতি নেই। এই একলা আকাশের চাঁদের বুড়িকে ঘিরে পাহারা দিচ্ছে মিটমিট করা তারকবাজিগুলো। ধুলোর পড়তে ঢাকা জানালাটা আজ অনেকদিন পরেই খুলেছে রাত্রি। সেই জানালার ফাঁকে গলিয়েই চাঁদ ঝলমলে আলাতে ছেয়ে গেছে তার বিছানা। জানালা গিরিলে মাথা রেখেছে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে চিররাত্রি। মোহচ্ছন্ন ধ্যানটা কেটে গেল কলিং বেলের তিক্ত শব্দে। কপাল কুঁচকেল স্বাভাবিকভাবেই। এত রাতে এখানে কি কারো দরকার? আরও কয়েকবার নিরবিচ্ছিন্নভাবে আওয়াজ হতে দ্রুত পায়ে ওড়না জড়িয়ে দরজার সামনে গেল রাত্রি। ভেতরে ভয়টাকেই ভেতরে চেপে জোরালো গলায় ডাকল, খেয়ে ওপাশ থেকে মধ্যবয়স্ক একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, দরজা খুলো, আমি। লোকটার কর্কশ গলায় প্রথমে কেঁপে উঠলেও পর মুহূর্তেই নিজেকে সামাল নিল রাত্রি। কণ্ঠটা বাড়িওয়ালা চাচার। তার আসার কারণটা স্পর্শ। এই মাসের ভাড়াটা দেওয়া হয়নি। আজকে মাসের 15 তারিখ। দরজা না খুলতেই এক ছুটে ব্যাগ থেকে আজকের পাওয়াটা টিউশনি বেতনটা নিয়ে এলো রাত্রি। দরজায় তখন তুমুল কড়াঘাত চলছে। ভাড়াতে দেরি হতেই কটু কথা শোনাতে ছাড় দেন না এরা। বাসার ভাড়া তুলনামূলক একটু কম হওয়ার কারণে ছেড়ে যেতেও পারে না। বুক ভরে শ্বাস নিয়ে দরজা খুলল রাত্রি। তার বাক্য সম্পন্ন হওয়ার আগে ঝটপট হাতের টাকাটা এগিয়ে দিল রাত্রি। ভদ্রতার সহিত নম্র কণ্ঠে বলল, টাকাটা আঙ্কেল। ভদ্রলোক সরু চোখে তাকালো। টাকা সোমরে নিয়ে গম গম গলায় বলল, তুমি জানো না মাসের 5 তারিখে ভাড়া দেওয়ার নিয়ম? রাত্রি তাতে দাঁত চেপে ধরল। চাপা রাগটাকে সংবরণ করে আগের মতো বিনীত কণ্ঠে বলল,
এরপর থেকে যেভাবেই হোক 5 তারিখের ভেতরে ভাড়া দিয়ে যাবে, মনে থাকে যেন। বলে গটগট করে সব তুলে চলে গেল ভদ্রলোক। তার যাওয়ার পরে নিমিষেই চেয়ে থাকা দরজা আটকে দিল রাত্রি। এই টানাপোড়েন দিন দিন বেড়েই চলেছে। যে করেই হোক পরের মাস থেকে আরেকটা টিউশনি ধরতে হবে। 3টেতে কিচ্ছু পোষাচ্ছে না। মেঘ জমেছে, মেঘের পাহাড় তৈরি করছে। খানিক বাদেই পাহাড় ধস হবে। মেঘের পাহাড় বৃষ্টিরূপেই ধসে পড়বে পৃথিবীর বুকে। রাত 9টা। ধীরগতিতে ড্রাইভ করছে নিভ্রান। রাস্তা অনেকটা ফাঁকা। নিভ্রানের পরিশ্রান্ত দৃষ্টি হঠাৎ আটকে গেল রাস্তার ধারে। অবসন্ন চোখ তোলা ধাতস্থ হয়ে এলো। মুখ ফুটে অস্পষ্ট বেরিয়ে এলো, রাত। ছোট্ট ছোট পা ফেলে অগুচ্ছালো রাত্রি। পরনের গাঢ় বেগুনি রঙের সাদামাটা সুতি শাড়ি, আঁচলে পা জড়িয়ে যাচ্ছে বারবার। পিঠে চুল ছড়িয়েছে বিশৃঙ্খলভাবে। টাকার মায়া ত্যাগ করে রিক্সা ডেকেছিল কয়েকটা, কোনোটাই ওদিকে যাবে না। আর গেলেও ভাড়া যাচ্ছে আকাশ কুসুম। অস্বস্তিতে শরীরে কাটা দিয়ে উঠছে। গতকাল একটা পরীক্ষা হয়েছে, আর একটা হবে সামনের সপ্তাহে। এরই মাঝে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ভার্সিটিতে। সে যেহেতু সিনিয়র ব্যাচের এবং ক্লাসে ভলেন্টিয়ারদের একজন, তার শাড়ি পরাটা এক প্রকার বাধ্যতামূলক। সবাই পড়ছে, সে না পড়লেও কেবল সন্ন ছাড়া দেখায়। সেজন্য মায়ের একটা সুতি শাড়ি পরে গিয়েছিল। শাড়ি সামলাতে অসুবিধা হয় তার, তবে পরনের 3টি টিউশনি করার জন্য এখান থেকে ওখানে হেঁটে যাওয়ার কারণে শাড়িটা অনেকটা অগোছল হয়ে গেছে। এখন তার পরে হাঁটতে রীতিমতো হিমশি খেতে হচ্ছে। রাস্তার ধারে গাড়ি পার্ক করে নেমে গেল নিভ্রান। দ্রুত পা চালিয়ে উপস্থিত কার্য হলো রাত্রি কাছাকাছি। পেছন থেকে ভরাট করে ডাকলো, রাত। পদচারণ থেমে গেল রাত্রির। দাঁড়িয়ে পড়ল সে। মাঝ রাস্তায় নিজের নাম শুনে হঠাৎ করে আতকে উঠল। গড়া চিনে যেতে আংশিক ভয়টা কেটে গেল। ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরে তাকাতেই পাশাপাশি এসে দাঁড়ালো নিভ্রান। তার চোখে রাত্রির সর্বাঙ্গের ঘোরাফেরি করছে। চোখ ধাঁধানোর সৌন্দর্যের সংজ্ঞা তবে কি এই মেয়েটাই? রাত্রির সৌজন্যমূলক মুচকি এসে বলল, আপনি এখানে? রাত্রি ঠোঁট নাড়িয়ে কিছু বলাই স্থির মনে সচল হলো নিভ্রানের। বাড়তি এক চোখ ঝাপটি এসে দৃষ্টি সরিয়ে বলল, কিছু বললেন? রাত্রি বোকা বোকা কণ্ঠে আবারও বলল, জি বললাম যে আপনি এ সময় এখানে। নিভ্রান সময় না নিয়ে ঝটপট উত্তর দিল, অফিস থেকে বাড়ি ফিরছিলাম। ভুরো ঝোলায় তীক্ষ্ণ ভাস পড়ল রাত্রির। লোকটা যথেষ্ট বড় লোক, সে বুঝতে পারে তার হেঁটে হেঁটে বাড়ি ফেরার বিষয়টা বড্ড বেমান লাগলো। কোনো রকম সংকোচ না নিয়ে সে স্পষ্টভাবে বলল, আপনি হেঁটে বাড়ি ফিরেন? এক ভুরো উঁচিয়ে এলো নিভ্রান। রাত্রি কথাটায় মানেটা বুঝে নিয়ে বাঁকা হেসে বলল, গাড়িটা গতকাল সার্ভিসিংয়ে দিয়েছি, সেই জন্যই আর কি। কপাল বাসটা পুরোপুরি না গেলেও কিছুটা শিথিল হলো। মুখে কিছু না বললেও হালকা ব্যথা নাড়িয়ে মাথা নাড়িয়ে কথায় সায় দিল রাত্রি। বেশ কিছুক্ষণ নীরবতা কেটে যেতেই নিভ্রান বলল, আপনার তো অসুবিধা হচ্ছে? না তো। মুখে অস্বীকার করলেও রাত্রি এলোমেলো পদক্ষেপগুলো জানান দিচ্ছে সে আসলেই হাঁটতে পারছে না। শাড়ি কুচি নেমে গেছে পায়ের কাছে। কোনো মতে তা আঁকড়ে ধরে যুবথুবু হয়ে আসছে। নিভ্রান এক কদম এগিয়ে যেতেই গভীর গলায় হাঁক ছাড়ল, এই রিক্সা থামো। রিক্সা থেমে গেল। নিভ্রান জায়গার নাম না বলেই রাত্রিকে উদ্দেশ্য করে বলল, উঠুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। রাত হয়েছে অনেক। প্রয়োজন নেই, আমার অভ্যেস আছে, আপনার দেরি হবে শুধু শুধু। বলে আপত্তি করে উঠল রাত্রি। নিভ্রান শীতল চোখে চাইল, কঠোর গলায় বলল, উঠতে বলছে উঠুন। আপনার বাসা থেকে আমার বাসার দূরত্ব খুব বেশি হলে 20 মিনিটের, একই পথেই যাচ্ছি। একসাথে গেলে এমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। রাত্রি আরও কিছু বলতে চাচ্ছিল, তার আগেই নিভ্রান শান্ত আদেশ স্বরে বলল, উঠুন। রাত কেন যেন মিয়ে গেল রাত্রি। চুপচাপ উঠে বসল রিক্সার ডান পাশে। উঠল নিভ্রানও। রিক্সা চলতে শুরু করলো। রাত্রি কোলের উপর ব্যাগ রাখা। আকাশ তখন গুড়গুড় করেছে। হালকা বৃষ্টি শুরু হতেই রাত্রে নিড়ি কণ্ঠে বলল, মামা হুইলটা তুলে দিন। রিক্সার মামা ঘুরে আগের এক টানটা হুইলটা তুলে দিল। নিভ্রান রাত্রি আমতামত করে তাকালো। নিভ্রান সোজা তাকিয়ে আছে লোকটার চেহারায়। এত থমথমে লাগছে কেন? রাত্রি ইতস্ত করে জিজ্ঞেস করলো, কি হলো আপনার? কি হবে? চোখ নেমে নিল রাত্রি। এলোমেলো চুল কানের পিছনে গুছিয়ে ব্যর্থ চেষ্টা করে বলল, না কিছু না। তপ্ত শ্বাস ছাড়ল নিভ্রান। গতকালকে ফিরিয়ে দেওয়া হাতের রিসবেল্টটা খুলে নিল। রাত্রির হাতের কাছে ধরিয়ে দিয়ে বলল, চুলটা বেঁধে নিন। লাগবে না। একবার তাকিয়ে আলতো করে উত্তর দিল রাত্রি। চোখ বন্ধ করে রাগ সামলাতে হল নিভ্রান। অতঃপর নিজেকে অনেকটা ঝুঁকে নিয়ে রাত্রির দিকে গলার দুপাশে হাত দিয়ে গয় এড়িয়ে দিয়ে চমকে উঠল রাত্রি। বলল, আপনি? নিভ্রান তাকে থামিয়ে দিল। চুলগুলো গুছিয়ে মুঠো হাতে আনতেই অবশিষ্ট বলল, চুপ। ঠোঁট কামড়ে ধরল রাত্রি। শরীরে রক্ত একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে। নিভ্রান মুখে তার ঘাড়ের খুব
ঘনিষ্ঠে হালকা উঁচু করে ঝুঁটি বেঁধে দিল নিফরান। সরে আসার আগেই হালকা গলায় বলল, এত কড়া পারফিউম ব্যবহার করবেন না রাত। রাত্রি মিনমিন করে উত্তর দিল। আমি পারফিউম দেই না। নিফরান অবিশ্বাস নিয়ে তাকালো, বলল, মজা নিচ্ছেন? রাত্রি থতমত খেল, চোখ মুখ কুচকে বলল, মজা নেবে কেন, সত্যি বলছি। সামনে তাকিয়ে হাসল নিফরান। চুল মাঝে হাত চালিয়ে হঠাৎই মুখটা আবারও নিয়ে গেল রাত্রি ঘাড়ের কাছে। বুক ভরে নিঃশ্বাস নিতে আড়ষ্ট হয়ে গেল। রাত্রি থেমে থেমে বলল, কি করছেন? নিভ্রান নাক সরিয়ে তৎক্ষণাৎ উত্তর দিল, আমি তীব্র ঘ্রাণ পাচ্ছি রাত, আর আপনি বলছেন আপনি পারফিউম দেন না? সিরিয়াসলি? আমি মিথ্যে কেন বলবো? বাৎসলভ গলায় কাতর হয়ে বলল রাত্রি, নিজের কণ্ঠে নিজেকে সঠিক প্রমাণ করার টান। নিভ্রান এক আঙুলে কপাল ঘষল। রাত্রি অসহায় চাহনি দিকে মুহূর্তে হেসে ফেলল। মেয়েটা অল্পতে অস্থির হয়ে পড়ে। মুখের হাসি বজায় রেখে ডান হাতের মাথার পিছনে অংশে হাত বুলিয়ে দিল সে। কোমল কণ্ঠে বলল, আচ্ছা মানলাম পারফিউম দেননি, এটা আপনার নিজস্ব ঘ্রাণ। নতজান হয়ে গেল রাত্রি। মা ছাড়া অন্য কারো কাছ থেকে এমন স্নেহ আর দীর্ঘদিনের অপরিচিত মায়ের আদর এবং সহসা এমন কপালও জুটে না। চট্টগ্রাম গেলেও এক দুদিন পর তার আর সেই নিঃসঙ্গতা, একাকিত্ব, কান্নাগুলো গিলে নিজের সামনে প্রসঙ্গে পাল্টানোর চেষ্টা করলো রাত্রি। বলল, আপনি কোথায় থাকেন? আমার বাসার কাছেই। অন্য মানুষকে উত্তর দিল নিভ্রান। রাত্রি বুঝলো তার কথা। বৃষ্টি পড়ছে টুপটাপ, হাত পা আংশিক ভিজলেও ভেজার মতো ভিজতেছে না। রাত্রি মনে হচ্ছে নিভ্রান আটকে গেছে। চোখের অপলক দৃষ্টি বলে দিচ্ছে লোকটার বৃষ্টি কত পছন্দ। সশব্দে গলা ঝাড়ল সে। নিভ্রান সংকুচিত হয়ে তাকালো, অস্থির কণ্ঠে বলল, কি হলো, গলায় কিছু আটকেছে? পানি কিনে আনবো? বিলম্ব চোখে রাত্রি এলোমেলো গলায় উত্তর দিল, কিছু হয়নি, শান্ত হন। ভয় পাইয়ে দিয়েছিলেন? কেন? নিভ্রান হাসল শুধু, উত্তর দিল না। রাত্রি গুমোট হয়ে গেছে আবারও নিভ্রানের কথাতে। এতটুকুই প্রবল অস্থিরতা, দায়িত্বশীল কাজকর্ম সব কিছুই যেন ভয়ঙ্কর কেন অনুভূতির আভাস পাচ্ছে সে। কিন্তু এইসব তো আর তার নিষিদ্ধ দিকে দৃষ্টি না দেওয়াই শ্রেয়। আমি একাই থাকি রাত, ঠিকই আপনার মতো একদম একা। ভাবনার জগৎ থেকে বেরিয়ে সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন ছড়ল রাত্রি। একটা পূর্ণ গোলাকার বৃষ্টির ফোঁটা গালের মাঝে বারবার এসে পড়ছে। নিভ্রান তার দিকে ফিরিয়ে মুচকে আসল। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতকের পানাটুকু মুছিয়ে দিয়ে ধীর স্থির কণ্ঠে পড়ল, বলবো না কোনো একদিন। খানিক বাদে প্রশ্ন করল রাত্রি, কটা মাঝে? কণ্ঠে উৎকণ্ঠা, ভীতভাব। নিভ্রান কপাল কুচকে ঘড়ি দেখল। অন্ধকারেও আর সিলভার ঘড়িটা নতুনের মতো চকচক করছে। 9:45। কেন, কিছু হয়েছে? রাত্রি ধাতস্থ হলো। মুখের ভীতভাবটা কিছুটা কমেছে। হাতের উত্তরপিঠের দিয়ে ঠোঁটের উপরে ঘামটুকু মুছে নিল সে। বলল, 10টার পর গেট বন্ধ করে দিবে, একটু তাড়াতাড়ি যেতে বলুন না। চিন্তার কিছু নেই, 10টার আগে পৌঁছে যাবেন, আশ্বস্ত করে বলল নিভ্রান। এক হাতে কুচি ধরে সাবধানে সিঁড়ি বেয়ে উপরে উঠছে রাত্রি, চোখে মেঝের দিকে। সিঁড়ি থেকে দেখা হলো বাড়িওয়ালার চাষির খাটে, নাম রাহেলা। সালাম দিয়ে ভদ্রমহিলাকে যাওয়ার জায়গা দিয়ে সাইড করে দাঁড়ালো রাত্রি। ভদ্রমহিলা গেল না। সুখ চোখে আপদমস্তক রাত্রিকে দেখে তীরের মতো তীক্ষ্ণ গলায় বলল, মায়া মানুষে তো রাতে আসো কেন? জানো না 10টার পরে গেট বন্ধ? ভদ্রমহিলার কণ্ঠে গ্রাম্য টান আছে। রাত্রি রাগ হলেও ভদ্রভাবেই বলল, 10টার আগেই এসেছি আমি। রাহেলা যেন প্রস্তুত ছিল পরের প্রশ্ন ছড়ার জন্য। তুমি এত রাতে আইবা কেন? আগে আসতে পারো না? মেয়ে মানুষের এত বাইরে বাইরে কি? আমার টিউশনই ছিল, তাছাড়া নিয়ম সবার জন্য এক। আমি তো 10টার আগেই এসেছি, এত প্রশ্ন করছেন কেন? তাতে দাঁত চেপে উত্তর দিয়ে পুনরায় সালাম দিল। আসছি বলে পাশ কাটিয়ে গটগট করে উপরের দিকে ঠেলে গেল রাত্রি। এদের মাঝে মধ্যে উচিত কথা বলে দিতে হয়, নয়তো আবলা ভেবে আপদস্থ করার প্রভাব দিন দিন বেড়েই যাবে। রাহেলা কটমটে দৃষ্টিতে রাত্রির যাওয়ার দিকে চেয়ে রইল। মেয়েটাকে তার সব দিক দিয়েই পছন্দ, শুধু কটা কথা ছাড়া। এই নজর করা রূপে তার ভাগ্না তো গতবার এই বাসায় আসার পর গইল্লাই গিয়েছিল। যে করে হোক এই মেয়েকে লাগবই। মেয়ের বাবা নেই শুনে ভাগ্নার পাগলামিতে রাত্রি প্রস্তাব দিয়েছিল সে, কিন্তু রাত্রি খুব স্পষ্ট ভাষায় তাকে না করে দিয়েছিল। রুগ্ন শ্বাস ছাড়ল রাহেলা। মেয়েটার এই দিমাগ আর সহ্য হচ্ছে না। রাত গভীর হয়েছে। খাবার খেয়ে সবাই গুছিয়ে সোজা বিছানায় গা এলিয়ে দিল রাত্রি। ফোনে লাগালো মায়ের নাম্বারে। এতটা খুব স্বস্তিহীন লাগছে, বুক ধরফর করছে। ফোনটা রিসিভ হলো। রাত্রি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, মা?
ওপাশ থেকে মায়ের কণ্ঠ শোনা গেল না, ভেসে আসলো একজন পুরুষের ভরাট গলা। দিতাসি পাল্টা কিছু বলল না রাত্রি। দরজা খোলার ক্যারকার শব্দ বোঝাই গেল ফোনটা একটু পরে মায়ের কাছেই পৌঁছে যাবে। লোকটা তার আপন মামা, তবুও লোকটার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ভক্তি নেই রাত্রির। ইনিয়েছেন তার দেখা নিকৃষ্ট মানুষের জনের মধ্যে একজন। একটু পরে মায়ের স্নেহমাখা কণ্ঠের ডাক শোনা গেল। রাত। রাত্রি দাঁত বের করে হাসল, প্রশান্তির হাসি। এই রাত ডাকটা কি যা আছে খুব শান্তি দেয়। আগে শুধু মা আর বাবাই ডাকতো এই নামে। বাবা চলে যাওয়ার পর শুধু মা একা একা ডাকতো, এখন আবার নিভ্রানো যোগ হয়েছে। তুমি ঠিক আছো মা? পায়ের ব্যথা কমেছে? রুবিনা বেগম জোরপূর্বক হেসে উত্তর দিল। আমি ঠিক আছি রে মা। ওই লোকটা আজ কোনো ঝামেলা করেছিল? রাত্রি সোজাসাপটা কঠিন গলার প্রশ্ন। ধ্যাত, ওই লোকটা বলিস কেন? তোর মামা হয় না? গুরুজনদের এভাবে ডাকতে নেই। ওনার গুরুজন হওয়ার যোগ্যতা নেই মা। আমাকে থাকতে দেয় এই তো বেশ। রাত্রি রাগ নামলো, মাকে এসব বলে লাভ নেই। সে খুব সহজ সরল মানুষ, গলাসার স্বাভাবিক করেই বলল সে। বাদ দাও। কিছুক্ষণ কথার পর ফোনের দিকে তাকালো রাত্রি। লেখা উঠেছে 14 মিনিট 30 সেকেন্ড। তপ্ত শ্বাস চলল সে। মায়ের সাথেও মেপে মেপে কথা বলতে হয় আজকাল। ফোনটা আবারও কানের কাছে নিয়ে বিক্রস বিরাজ কণ্ঠে বলল, আজ রাখছি মা, ফোনের টাকা শেষ হয়ে যাবে। রুবিনা বেগম সন্তুষ্ট কণ্ঠে বললেন, আচ্ছা মা, তুই কেটে দে তাহলে। আমি তো পারি না। তুমি পারো না? না বলো, তুমি ওই লোকের ফোনে চাপ দিতে ভয় পাও? মেয়ের স্পষ্টভাষী কথায় মিয়ে গেল রুবিনা বেগম। বলার মতো কিছুই পেল না। ফোন কাটার আগে রাত্রি গমগমে গলায় বলে উঠল, ওই লোকের বাসায় আর থাকতে হবে না। অনার্স যে শুধু কমপ্লিট হোক, তোমাকে যেভাবেই হোক ঢাকায় নিয়ে আসবো আমি, দেখো। মেয়ে রেগে যাচ্ছে বুঝতেই রুবিনা বেগম পরিস্থিতি ঠান্ডা করার জন্য হাসলেন, বললেন, হয়েছে, এত চাপ নিতে হবে না, একটু দম নিয়ে এবার। পরদিন রাত্রেবেলা টিউশনি বাসা থেকে নামতেই নিভ্রানকে দেখলো অবাক হলো রাত্রি। কাল রিক্সা থেকে নামার পরই নিভ্রান তাকে বলেছিল আজকে তারা একসাথে ফিরবে। নিভ্রান আবদার মাখা কণ্ঠের বিপরীতে মানা করতে পারেনি, সে সম্মতি দিয়েছে। তবে অবাক করা হলো নিভ্রান গাড়ির বসা দেখে। তাকে দেখে গাড়ির কাছ নামালো নিভ্রান, বলল, এসছেন তাহলে? বলে এবার গাড়ির দিকে তাকালো, তারপর ফিসলে গলায় বলল, আজকে বোধহয় একটু বেশিই পড়িয়েছেন। রাত্রি অপ্রস্তুতভাবেই বলল, স্টুডেন্টের পরীক্ষা তো সামনে, তাই আর কি। নিভ্রান গাড়ির চাবি ঘোরাচ্ছে। রাত্রি তড়িঘড়ি করে বলল, আমি গাড়িতে যেতে পারবো না, দম বন্ধ লাগে এসব। নিভ্রান ঠোঁট উল্টে হাসলো, সিট বেল্ট খুলতে খুলতে বলল, আপনাকে যেতে বলছে কে? নেমে যাচ্ছি তো। বলতে বলতেই নেমে গেল সে। গাড়ির দরজা লক করে অজান্তেই নিজের হাতে বলল, আসুন। একটু দ্বিধা করে হলেও পরম ভরসায় হাতটা ধরল রাত্রি। নিভ্রান তার শক্ত ধরে আঁকড়ে নিল। শুরু হলো পাশাপাশি পদাচারণ। গলির মোড়ে প্রায় পৌঁছেই গেছে তারা। কথা বলার মোষগুলো ছিল, তার মাঝেই ডাক পড়ল, এ মেয়ে। রাত্রি ফিরে তাকালো। মুদি দোকানওয়ালা ডাকছে তাকে, কারণটা সে জানে, টাকাটা বাকি আছে। নিভ্রানের ফোনটা বাজলো। সে ফোন কানে তুলতেই দোকানদের দিকে তাকালো। রাত্রি হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আপনি দাঁড়ান, আমি একটু আসছি। বলেই দোকানদারের সামনে গেল সে। নিভ্রান একটু দূরে গিয়ে দাঁড়ালো। জরুরি ফোন এসছে। তুমি তো দেখাই দাও না, সেই যে বাকি সদাই নিলা, টাকা তো আর দিলা না। পান খাওয়া লাল দাঁত বের করে বলল মতিন মিয়া। রাত্রি বিনীত স্বরে বলল, সামনের মাসেই দিয়ে দিব চাচা, এ কটা দিন একটু অপেক্ষা করেন। এখনো কাও সামনের মাসে? হইব না, আমার এখনই লাগবো, কোনো ছাড়াছাড়ি নাই। আমার টাকা দিয়ে তারপর তুমি যাইবা। চাচা। মতিন মিয়া রাত্রি নরম স্বর শুনে আরও পেয়ে বসলেন, বলল, টাকা না থাকলে জিনিস নাও কেন? রাত বিরতে প্রেমিক নিয়ে ঘুরো আর টাকা দিতে পারো না, তাই না? তামাশা নাকি? রাত্রি নিমিষেই অগ্নিমূর্তি ধারণ করলো। তেজি গলায় বলল, মুখ সামলে কথা বলুন চাচা, আপনার টাকা। ওই মাইয়া, কারো রাগ দেখাও তুমি। টাকা না থাকলে। এতটুকু বলেই রাত্রি গায়ের ওড়না হাতে মুঠোয় চেপে ধরল মতিন মিয়া। সাথে সাথেই সজোরে চিৎকার করে উঠল রাত্রি। হিংস্র বাঘিনীর মতো বলল। রাত্রির চিৎকারে বুকটা ধক করে উঠল নিভ্রানের। শান্ত নিরণগুলো অশান্ত হয়ে উঠল। ফোনের ওপাশে ব্যক্তিরা গভীর গলায় জরুরি কথা বলেই যাচ্ছে। কর্ণপাত করল নিভ্রান। চট করে ফোনটা কেটে দিয়ে হনহন করে এগিয়ে গেল রাত্রির দিকে। কপালে রগগুলো স্পষ্ট নীল। শক্ত করে ওনা টেনে ধরেছে রাত্রি। মতিন মিয়া সজোরে টান দিতেই তা হাত থেকে কিছুটা ছুটে গেল, গা থেকে সরে গেল না। যন্ত্রণার চোখ বুঝে ফেল রাত্রি। জর্ডেটের কাপড় ঘষা লেগে হাতটা বোধহয় ছিঁড়েই গেছে। তবুও দমে গেল না সে। গায়ের জোরে না পেয়ে জিহ্বাকে কাজে দেখালো, বলল, ওড়না ছাড়ুন, লজ্জা করে না? তোর সন্তানের বয়সী একটা মেয়ের ওড়না ধরস? ছি, নিজের মেয়েটাকে অন্তত রেহাই দিস, কাপুরুষ কোথাকার। মতিন মিয়া দাঁত কিরমিরি করে বিশ্রী নজরে রাত্রির চোখ বুজিয়ে বলিয়ে বলে,
টাকা দিতে পারো না, আবার বড় বড় নীতি আমি কথার মাঝে শার্টের কলার টেনে ধরল নিভ্রান। সজোরে ঝাঁকিতে গর্জন করে বলল, স্যার। নিমেষেই ভয় কেঁপে উঠল মতিন মিয়া। হাতের ওনাটা আপনি আপনি ছুটে গেল। রাত্রি যেন জান ফিরে পেল। নিভ্রান চোখ আস্ত করে অগ্নিবলয় নিয়ে চেয়ে আসছে। সেকেন্ড না গড়াতেই ঘুষি পড়ল মতিন মিয়ার নাক বরাবর। রক্ত এসে গেছে। এদিক ওদিক তাকালো রাত্রি। ভাগ্য সহায় যে রাস্তায় ফাঁকা, নতুবা এতক্ষণে গোলযোগ বেজে দিত। মতিন মিয়া কোনোরকম উচ্চারণ করলো। টাকা নিভ্রান তৎক্ষণাৎ ছাড়ল তার কলার। পকেট থেকে হাত ঢুকে মানিব্যাগ বের করতে করতে বলল, টাকা পয়সা দেয় না, কত টাকা বল। 3,500। মতিন মিয়া চটপট উত্তর দিল। রাতে তড়িঘড়ি করলো, অগসল কণ্ঠেই বলল, দেখুন, আপনি টাকা আপনার দিতে হবে না। চুপ করে থাকুন রাত, কোনো কথা বলবেন না। নিভ্রানের নাম ধমকি মুহূর্তে চুপসে গেল রাত্রি। আমতামতো করে কিছু বলতে পারল না। নিভ্রান 1000 টাকার 4টে নোট বের করলো মতিন মিয়ার মুখের বেশ ছুঁড়ে মারতে সেগুলো মেঝেতে পড়ে গেল। মতিন মিয়া ব্যস্ত হয়ে তুলল। সে যেন সাথে সাথে ধন মাটিতে ছড়িয়ে গেছে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো রাত্রি। মানুষ টাকার জন্য এইসব করে কেন? নিভ্রান পকেট থেকে মানিব্যাগটা ঢোকালো। রাত্রি হাত টেনে মুঠোয় নিল। মতিনের দিকে চেয়ে বলল, আমাদের ব্যাপারে কোনো রকমের কুৎসার ওঠানোর আগে নিজের জিহ্বার নিরাপত্তা নিশ্চিত করে নিবে। কেটে ফেলবো কিন্তু। কি যে বলেন স্যার, আমি তো শুধু টাকাটার জন্যই। নাকের রক্তটা মুছে টাকাগুলো ক্যাশ বক্সে রাখতে রাখতে বলল মতিন মিয়া। নিভ্রান আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না সেখানে। রাত্রিকে নিয়ে গটগট করে হেঁটে চলল উল্টো পথে। চোখ ভর্তি পানি নিয়ে মাথা নিচু করে থাকা অন্যমনস্ক রাত্রে খেয়াল করেনি তার উল্টো পথে হাঁটছে। ডিসটা শুনশান। রাস্তার ধারে দাঁড়ানো নিশ্চুপ নিয়ন বাতিগুলো মনে হচ্ছে মাথায় ঝুঁকিয়ে পথ দেখিয়ে চলেছে মানবীর দুটোকে। রাত্রি কথা বলেনি, মাথা নিচু করেই চুপচাপ হাঁটছে। কয়েক ফোঁটা জল ইতিমধ্যে গড়িয়ে পড়েছে গলাবে। নিভ্রানের শক্ত গভীর দৃষ্টি সামনের দিকে। ঘড়িতে বাজে 10টা 20। রাত্রি বাসার দরজা বন্ধ করে দিয়েছে এতক্ষণে। এদিকে যে লাভ নেই। আপনার টাকাটা আমি দ্রুতই ফেরত দিয়ে দিব। ভেজা গলায় যথাক্রমে স্বাভাবিকভাবেই বলার চেষ্টা করলো রাত্রি, কিন্তু পারল না। নিভ্রান ধরে ফেলল সহজেই। হাতের বাঁধনে বল প্রয়োগ করে রাত্রিকে কাছে টেনে নিল। সচকিত কণ্ঠে বলল, আপনি কাঁদছেন? রাত্রি সহ্য ক্ষমতা যেন নিমিষেই ভেস্তে গেল। উচিত অনুচিতের হিসেবটা ভুলেই গেল তার ব্যথাময় মস্তিষ্কে। উতলে উঠল ভেতরে চাপা কষ্টটা। হুশ করেই ঠুকরে কেঁদে উঠল নিভ্রানের দুটো হাতে জাপটে ধরে বুকের মাঝে গুজে নিল সে। থমকে গেল নিভ্রান। রাত্রি গলা কাঁপিয়ে কাঁদছে। সেই ধ্বনিতে হৃদয় বিদারক সুর যেন মনের পর্দায় চরমভাবে আঘাত আনছে। নিভ্রান নিজেকে সামলালো। দ্বিধাতন্ত ভুলে ঠিক প্রথম দিনের মতো প্রচণ্ড স্নেহ নিয়ে রাত্রির চুলের ভাঁজে হাত বুলালো। নরম গলায় ডাকল, রাত। রাত্রি উপর এলো না, বরং কান্নার গতি বেড়ে গেল আরও। ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পৃথিবীটা অসহ্য লাগছে। নিভ্রান শুকনো ঢোক গিলল। রাত্রি মাথার বুকের সাথে আরও একটু চেপে ধরল। পুনরায় হাত বুলাতে বুলাতে বলল, কাঁদে না। রাত্রি কাঁদতে কাঁদতে আহাজারি করে উঠল। মানুষ এমন কেন, এত খারাপ কেন? আচ্ছা, এসব বাদ দিন, কান্না থামান, কিচ্ছু হয়নি। রাত্রি কান্না 2 সেকেন্ডের মতো থেমে গেলেও পরের সেকেন্ডেই তার দ্বিগুণ বেঁধে আশ্রে পড়ল নিভ্রানের বুকে। দিশারা হয়ে উঠল নিভ্রান। বলল, আপনাকে কান্না মানায় না রাত, আপনি না কত সাহসী। রাত্রি নাক টানল, ফোপাতে ফোপাতে বলল। বলে রাত্রিকে টেনে সরাল নিভ্রান। গালের পানি মুছিয়ে দিয়ে আচমকায় কোমর ধরে বসিয়ে দিল ব্রিজের রেলিংয়ে। রাত্রি মুখের এখন তার মুখ বারণ। ভয়ে চমকে উঠল রাত্রি। কান্না মিশ্রে জড়ালে কণ্ঠেই বলল, পারছি না, পড়ে যাব, নামিয়ে দিন। পারবো না। বলে এক হাত আলতো করে কোমরে হাত রেখে সযত্নে আঁকলে ধরল নিভ্রান। চারপাশে এক করে নিতেই আবারও চোখ ভর্তি পানি নিয়ে মাথায় নোয়ালো রাত্রি। নিভ্রান ঠোঁট কামড়ে ধরল। মেয়েটা নাকের টকা লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে। ঠোঁট দেখে মনে হচ্ছে রক্ত জমাট বাঁধা। পানি গড়িয়ে পড়ার মাঝেই নরম স্পর্শে গলে হাত পড় রাখল নিভ্রান। বৃদ্ধাঙ্গুলের ছোঁয়ায় মাত্র বেরিয়ে পড়া ফোড়া অস্তিত্ব নিবাস করলে নম্র কণ্ঠে বলল, আবারও কাঁদছেন কেন? বললাম না আপনার কান্না মানায় না, আপনি তো এত দুর্বল নন। জোরে একটা শ্বাস ছাড়ল রাত্রি। মাথাটা নুইয়ে রাখল। নাক টেনে হাত উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে বলল, আপনার দেরি করিয়ে দিলাম। কটা বাজে? এক নজরে ঘড়িতে দেখল নিভ্রান। হতাশ গলায় বলল, দেরি আপনার হয়েছে রাত, 10:30টার উপরে কাটা ঘুরছে। ও আল্লাহ! বলেই তড়িৎ গতিতে নামতে গেল রাত্রি, কিন্তু কোমরে হাত রাখায় মৃত চাপ থামিয়ে দিল তাকে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিভ্রান বলল, রাখুন তো আপনার তাড়াহুড়ো, পানি আছে ব্যাগে।
রাত্রি থামল, বোকা কণ্ঠে বলল, আছে, আপনি খাবেন? বের করুন। পানির বোতলটা হাতে নিয়ে সিপি খুলে রেলিংয়ের এখন নিভ্রাণ। রাত্রি কোমর থেকে হাতটা সরিয়েই থমথমে খেয়ে দ্রুত নিভ্রাণের কাঁধে হাত রাখল রাত্রি। খামচে ধরছে ভয়ার্থ কণ্ঠে বলল, পড়ে যাব তো। শক্ত করে ধরে রাখুন। বলেই এক হাতে তালুতে পানি ঢেলে বোতলটা রেলিংয়ের উপর রাখল নিভ্রাণ। অতিরিক্ত পানিগুলো রাস্তায় ফেলে ভেজা হাত রাতের চোখে মুখে পাতায় ছোয়ালো। পরিষ্কার করে মুছতে দিতে দিতে বলল, কেঁদে কেটে কী করলেন রাত? রাত্রি লজ্জা পেল। সে কখনো কারোর সামনে কাঁদে না, কখনোই কাঁদে না। শেষবার বাবা মারা যাওয়ার পর হাউমাউ করে কেঁদেছিল। তারপর থেকে মায়ের কাছে গেলেও কান্না চেপে রাখে। পাশে মা কষ্ট পাবে, সেই জন্য সে কাউকেই দেখায় না নিজের কষ্টগুলো। আজ কেন এমন হলো বুঝতে পারছে না। কেন সে নিজের নিয়ন্ত্রণ হারালো। নিভ্রাণের সামনে বাচ্চাদের মতো কান্না জুড়ে দিল। সারা মুখ ভালো করে মুছিয়ে দিয়ে বোতলের সিপে আটকে দিল নিভ্রাণ। রাত্রি অন্যমনস্ক হয়ে পড়ছে। নিজের ঝুলন্ত পায়ের দিকে চেয়ে রয়েছে দৃষ্টিতে, চোখে মুখে বিষণ্ণ ভাব। খানিক বাদে সে স্বীকারোক্তি করল, পৃথিবীতে সব কিছুর ঊর্ধ্বে টাকা। নিভ্রাণ হাসল, দুপাশে হাত থেকে ঝুঁকে গিয়ে হালকা ফিসফিস করেই বলল, আর আপনি আমার কাছে পৃথিবীর ঊর্ধ্বে। কয়েক মুহূর্ত চোখে চোখে কেটে গেল। রাত্রির আঁখি পলক থেমে গেছে। মায়াবী চোখ জোড়া যেন পলক ফেলতেই ভুলে গেছে অকালেই। নিভ্রাণের কালো চোখের মণিতে সম্বোধন লেগে যাচ্ছে। নিলয় বাতির হলদে আলোতে মেয়েটার দৃষ্টি কেমন ঘোলাটে দেখাচ্ছে, যেন অস্বচ্ছ অনুভূতিদের আশ্বস্ত এক সাম্রাজ্য। নিভ্রাণ পলক ফেলল, একবার, দুইবার, পরপর তিনবার। রাত্রির মধ্যে কোনো পরিবর্তন দৃষ্টিগোচর হলো না। নিভ্রাণ হাসল, কিন্তু নিঃশব্দে। সোজা হয়ে রাত্রির বাম গালে হালকা চাপড় মেরে বলল, আরে পলক তো ফেলুন, চোখে পানি চলে যাচ্ছে আপনার। সম্মিত ফিরল রাত্রির। একাধারে এতক্ষণে চেয়েছিল বলে চোখ জ্বালা করছে। পানিও এসে পড়েছে অল্প। মাথা নামিয়ে পলক ঝাপটিয়ে পানিগুলো সামলে নিল সে। নিভ্রাণের দিকে চোখ পড়তে নিমিষেই গুমড়ে গেল, গায়ের কাঁটা দিয়ে উঠল। লজ্জায় দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অস্থিরভাবে রাস্তায় চোখ বোলাতে লাগলো। লোকটা কিভাবে এত ভয়ঙ্কর একটা কথাটা তো অকপটে বলে ফেলল। নিভ্রাণ হাসল, আবারও ঝুঁকে কণ্ঠে হাসির রস টেনেই বলল, এতক্ষণ তো চোখই ফেরাতে পারছিলেন না, এখন কি হলো? রাত্রি অপলক তাকালো। কিছু একটা বলতে যেয়েও নিভ্রাণ বলল, থামলেন কেন, বলুন। আমতামতো করল রাত্রি। একটু সহজ হয়ে যেতে অসাবধানতায় নিভ্রাণের কাঁধে হাত রেখে নামিয়ে ফেলে বলল, আপনি এটা কি বললেন? রাত্রি হাতের অবস্থানটা লক্ষ্য করতেই খুব সম্পূর্ণে রাত্রির কোমরে হাত গলিয়ে একটু সামনের দিকে টেনে নিল নিভ্রাণ। রেলিংটা অতটাও মোটা না, বলতে গেলে সরুই। একটু বেসামাল হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। রাত্রি উত্তরের আশায় চেয়ে আছে নিভ্রাণ। শ্বাস ফেলে বলল, ভুল কিছু বলেনি। ফর্সাগরে টকটকে লাল লাল আভা রাত্রি ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নিল। বারংবার চোখের পলক ফেলাটাই তার অনুভূতিগুলোর নীরব বহিঃপ্রকাশ। নিভ্রাণের কাছে আসলো আরও একটু। নিঃশ্বাসের বহর রাত্রির ছাড়মুক্ত ছড়িয়ে দিয়ে বলল, আপনি লজ্জা পাচ্ছেন রাত? কেন পাচ্ছেন জানেন? উত্তর দিল না রাত্রি। নিভ্রাণ উষ্ণ নিঃশ্বাসের ঝড়ের ভেতরে উত্তাল তোলপাড় বয়ে যাচ্ছে। রাত্রি উস্কো খুশনি লক্ষ্য হতে নিভ্রাণ সরে গেল। রাত্রি ছোট্ট করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল। অতঃপর ঘাড় বাঁকিয়ে ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া নদীর কালো পানির দিকে চেয়ে তাচ্ছিল্য সুরে বলল, সত্যিকার অর্থে এসব কথার কোনো মানে নেই মিস্টার। এসব মানুষ শুধু বলার জন্যই বলে। বাস্তবতাটা একেবারে ভিন্ন, খুব কঠিন। সেখানে এসব আবেগী উক্তির কোনো মূল্য নেই, বুঝলেন? নিভ্রাণ চমকালো না, অপরিচিত হলো না। খুব স্বাভাবিকভাবে কথাটা হজম করে নিল। রাত্রির থেকে এমন কিছু আশা করছিল। মেয়েটা অন্যরকম। ঠোঁটের কোনায় প্রসারিত করে সে বলল, আপনাকে একদিন এই উক্তিটির মূল্য বুঝিয়ে দিব রাত। সেই একদিনের অপেক্ষায়। মুচকি এসে বলল রাত্রির কণ্ঠে ছাড়া ছাড়া ভাব। নদীর পানিতে রং নেই। আকাশের চাঁদ থাকলে হয়তোবা ঝলমলে করত। বেশ কিছুক্ষণ দুইজনের দৃষ্টি নীরব সেই পানির দিকে নিবদ্ধই হয়ে রইল। মধ্যকার দূরত্ব খুব কম। পরিবেশটা আচ্ছন্নতে ধ্যান ভেঙে গলা ঝাড়ল রাত্রি। ঘাড় ফিরতেই নিভ্রাণকে নিজের খুব কাছে পেল। শুকনো একটা ঢোক গিল সে। কণ্ঠে খাদে নামিয়ে বলল, সরুন, নামি, বাসায় যেতে হবে। নিভ্রাণ সরে গেল। রাত্রি হালকা লাফে রাস্তায় নেমে এলো। জামার ধুলো ধরেছে। তখনই নিভ্রাণ বলল, আপনার বাসার না গেট আটকে দিয়েছে? রাত্রি ব্যস্ত ভঙ্গিতে বলল, সমস্যা নেই, একটু অনুরোধ করলেই ঢুকতে দেবে। বেশি হলে 2-4টা কথা শোনাবে, এই আর কি। আপনি অকারণে কথা শুনবেন কেন? অকারণ কোথায়? এই যে দেরি করে ফেলেছি, এটাই তো মূল কারণ।
আপনার কথা শুনতে হবে না, আমার ফ্ল্যাটে চলুন, সকলে আপনাকে বাসায় পৌঁছে দিবানি। পাগল হয়েছেন? পাগল হওয়ার কি আছে? আপনি আমাকে বিশ্বাস করছেন না রাত? ব্যথিত কণ্ঠে বলল নিভ্রান। বিশ্বাস অবিশ্বাস নিয়ে তো কিছু বলিনি। নিভ্রান রাত্রি হাত টেনে ধরল, একরোখা গলায় বলল, তবে চলুন। রাত্রি দীর্ঘশ্বাস ছাড়ল, হতাশ গলায় বলল, আপনি পাগলামো করছেন। অন্ধকার রুম, বিছানায় বসে আছে নিভ্রান। রাত্রি আসেনি সাথে। মেয়েটা খুব সচেতন এইসব ব্যাপারে, হাজার বলেও সাথে আনতে পারেনি। শেষমেশ বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে এসছে। সে নিজেও খুব একরোখা, জেদি স্বভাবের, যা একবার বলে তাই করে। সে যা বাবার সাথে মনোমালিন্য জের করে বাড়ি থেকে ছেড়ে একা থাকতে শুরু করছে তো করছেই। এখন অবধি সে নিজের সিদ্ধান্ত অবিচল। মায়ের শতবার ফিরে যাওয়ার কথা বলাও তাকে বাড়ি ফেরাতে পারেনি। আজও ভেবেছিল মেয়েটার সাথে নিয়েই ফিরবে, কিন্তু রাত্রি তার স্বভাব উল্টো বলে দিল। তার একরক্ষা আবেদনকে ছাপিয়ে নিজেই জয়ী করে নিল। এলো না তার সাথে। পড়ার টেবিলে বসে এক দৃষ্টিতে স্টিলের গ্লাসটার দিকে চেয়ে রয়েছে রাত্রি। আজ আসার পথে না বলতেই 3টে কদম ছেড়ে হাতে ধরিয়ে দিয়েছে নিভ্রান। রাত্রির সযত্নে সেগুলো গ্লাসের পানিতে ভিজে রেখেছে। লোকটাকে আজ ভরপুর পাগলামিতে জেঁকে বসছিল। তাকে বেশ কষ্ট করে সামাল দিতে হয়েছে, বোঝাতে বেগ পেতে হয়েছে। কদমগুলোর উপর হাত বুলিয়ে টেবিলে হাত রেখে সে হাতের উপরেই কাত হয়ে মাথা রাখল রাত্রি। উদাস মুখে কদমের দিকে মায়াভরা দৃষ্টি নিক্ষেপ করে ভাবল, যা হচ্ছে তা কি আদৌ ঠিক হচ্ছে? তার কি নিজের প্রশ্রয় দেওয়া উচিত, নাকি উথাল পাথালে জীবনে একটুখানি সুখের লোকটা সামলানো উচিত? মাথায় আসছে না। সব কিছুই এক প্রশ্নবোধক চিহ্ন কেন? ঝকঝকে সকাল, ভার্সিটির জন্য বেরোচ্ছে রাত্রি। চোখমুখে অস্থিরতা। আজ পরীক্ষা, অথচ তার দেরি হয়ে গেল। কাঁধে ব্যাগ চাপিয়ে যেই না সিঁড়ি থেকে নিচে নামছে, তখনই বাড়িওয়ালা রাহেলার ডাক। থেমে গেল রাত্রি। সদর দরজা খোলা। রাহেলা দরজার সামনে ছিল বিধায় রাত্রিকে তার সহজেই চোখে পড়ছে। রাত্রিকে কাছে এসে দাঁড়াতেই বললেন উনি, উদ্দেশ্যে কিছু কথা শোনানো। কাল রাতে বেশ রাত হওয়ায় কিছু বলতে পারেননি। তার উপর তার স্বামীও থামিয়ে দিয়েছে। মেয়েটার নিয়ম ভেঙে খুব সহজেই পার পেয়ে গেছে। রাত্রি দরজার সামনে দাঁড়াতে সে কণ্ঠে হালকা ঢং টেনে বললেন, তুমি যে কাইল এত রাইতে ফিরলা, আমাদের মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে, তাই না? রাত্রি রাগে কটমট করলেও দোষটা নিজের হওয়ার দমে গিয়ে বলল, ক্ষমা করবেন আন্টি। এই রাত বিরেতে গেছিলা কই? খোঁজ খবর তো নেওয়া লাগবে, তাই না? একা থাকো, একাই যাও, একাই আসো, কোথায় কি করে বেড়াও, তারপর শেষমেশ আমার বাড়ির বদনাম হইব। প্রচণ্ড বিরক্তি হলো রাত্রি। এই মহিলার কথাবার্তা গায়ে জ্বালা ধরিয়ে দেয়। রাগ উতলে আসে, তবুও চাপে পড়ে শুধু চুপ থাকে। এই ভাড়ায় এমন বাসা আরও পাওয়া মুশকিল। তাই সে সব ঠান্ডা গলায় বলার চেষ্টা করলো, আপনি কি বলতে চাচ্ছেন আমি বাইরে গিয়ে উল্টাপাল্কি কাজ করি? আমি সারাটা দিন টিউশনি করি আন্টি। এত কথা কও কেন মুখে মুখে? মাইয়া মানুষ, নরম কইরা কথা বলবা। আমি এমনই আন্টি, শক্তের ভক্ত, নরমের জম। যাই হোক, আর কখনো দেরি হবে না। আসছি, তবে আমার পরীক্ষা আছে আজ, দোয়া করবেন। বলে স্থান ত্যাগ করলো রাত্রি। রাহেলা ভেতরে চাপার আগটা বাড়ল আরও খানিকটা। রাস্তার জ্যাম, রিক্সা দিল, আরও দেরি হবে বিধায় হেঁটে যাত্রা শুরু করছে রাত্রি। হাঁটতে হাঁটতে গলির মোড়ে এসেই থমকে দাঁড়ালো সে। বাঘ ঘুরেই একটু সামনেই মতিন মিয়ার দোকান পড়বে। কাল রাতে ঘটনার পর ওই লোকটা এখন কি করে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে? হয়তো কিছু করার সাহস পাবে না, কিন্তু নীরবে তার চোখ দিয়ে গিলে তো ঠিকই নিবে। হয়তো একদিনও একই কাজ করছে, কিন্তু সে তো আর জানতো না। কয়েক মুহূর্ত থমেরে দাঁড়িয়ে থেকে চোখ বুঝে জোর একটা শ্বাস নিল রাত্রি। কানে বাজল নিভ্রানের কাল রাতের বলা সেই কথাটি, আপনি এত দুর্বল নন। চোখ খুলল রাত্রি। বুকের এক কোণে সযত্নে বেড়ে ওঠা ভয়টাকে নিঃশ্বাসের সাথেই নির্গত করে দিয়ে হনন করে হেঁটে পাশ কাটিয়ে গেল মতিন মিয়ার দোকান।